আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় তাকদির ইসলামিক টিভির শ্রোতা ও বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তাকদির ইসলামিক টিভির পরিবেশনায় আজকের গল্প অবরুদ্ধ নিশীথ, আর আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ আলী। গল্পটি লিখেছেন তেজস্মিতা মুর্তজা, ভিডিও এডিটিং করেছেন জে.আর. জাহিদ। তো চলুন দেরি না করে গল্পে ফিরি। আজকের গল্প অবরুদ্ধ নিশীথ। পলাশ এবার বেশ কিছুদিন পর আসলো। আগে প্রায় দিনই তাকে গোডাউনে আসতে দেখা যেত, কিন্তু মাঝহার কেন সাথে এসেছে সেসব জিজ্ঞেস করার সাহস পলাশের কাছে ওদের নেই। রাগ হলো মাঝহারকে দেখে, তবু কিছু বলার নেই। পলাশ মানুষ নয়। তাছাড়া ওরা দুজন দুশ্চিন্তায়, জয় ও হামজা ফিরে এই ঘটনার জন্য কি করবে। পৌরসভার জরুরি অধিবেশনে থাকলে হামজাকে কল বা কোনো প্রকার তলব সম্পূর্ণ নিষিদ্ধ। দুশ্চিন্তায় সিটিয়েছিল দুজন। পলাশ হেলে দুলে বাড়ির মেন ফটক পেরিয়ে ভেতরে ঢুকে গেছিল। ক্লাবঘর এমনিতেই বিরোধী পক্ষের আগের হামলায় ভঙ্গুর হয়ে পড়েছিল। আজকের আগুন পেট্রোল ঢেলে জ্বালানো হয়েছে। দাউ দাউ করে শুধু উপরে উঠছিল। অতগুলো ছেলে মিলেও হিমশিম খেয়ে যাচ্ছিল আগুন নিয়ন্ত্রণে আনতে। সাধারণ লোকজন এসব থেকে দূরে থাকার চেষ্টা করে সবসময়। পলাশ গতরাতে জয়কে কল করে একটা প্রস্তাব রাখল। বাপ, আয়, একটা ডিসকাশনে যাই। আমার কাঁচামাল বর্ডারে আটকে আছে, দুজন গিয়ে ছাড়িয়ে নিয়ে আসি। এই ফাঁকে কথা হবে। আপনি কোথায়? এখন জয়পুরহাট। বর্ডারে তো আপনার মাল আসে না। জয়পুরহাট বর্ডারের কাছাকাছিও না তেমন। আর আপনার মাল আসে বন্দরে। তো জয়পুরহাট কি করছেন? একটা কাজে এসেছিলাম। আচ্ছা, তুই আমায় বিশ্বাস করতে পারিস না কেন? আপনি বিশেষ কি? জয় আমির নিজেকেও বিশ্বাস করে না পলাশ ভাই। এত সতর্কতা দিয়ে কি হবে? তুই আমার যা ক্ষতি করেছিস, আমি ফুল ড্যামেজ জয়। চাইলেও কিছু করার নেই, অন্তত আপাতত। হো হো করে হাসল পলাশ। আয় মালগুলো ছাড়িয়ে আনি। কাকার কেসটা নিয়ে খুব ঝামেলায় আছি, তোকে দরকার। জয় চুপ ছিল। পলাশ জানে জয় কচুর পতা, 1000 টন পানি ঢাললেও ভিজবে না। চতুরতার ঊর্ধ্বে চলে সে। পলাশ বলল, আমি যদি ক্ষমা করে দিই তোকে? আমি তোর ক্ষতি করেছি, তুই আমার। কাটাকাটি। আমার তোকে দরকার, তোর আমাকে। জয় হাসল। আপনাকে আমার কোনো দরকার নেই, তা জানেন আপনি। জয় আমির হ্যাজ রানস অন হিজ ওন ডিস্টিংক্ট স্ট্রেংথ, আর না সে আপনার কাছে ক্ষমাপ্রার্থী। এত নাটক করবেন না আমার সাথে। ঘুরতে যাই না বহুদিন, এই ফাঁকে ঘুরতে আসছি, এর বেশি কিছু না। জয় জানত না পরিস্থিতি এমন হবে। সে বাড়িতে যে কড়া পাহারা বসিয়েছে, তার উপর হামজা ভাই তো জেলাতেই থাকছে। হামজাও বলল, গিয়ে ঘুরে আয় একবার। বিট্রে হলেও আছি আমি সামলাতে। অন্তু থাকলে পলাশ ও মাঝার হয়তো তার হাতে বলি হয়ে যেত আজ। পরিস্থিতি ঠিক তরুকে একলা করে ছেড়ে দিয়েছিল সেদিন দুজন রাক্ষসের হাতে। দুর্বল তরু, মানসিকভাবেও দুর্বল, পেরে ওঠেনি। তরুর ওড়না খুলে এক প্রান্ত ছিঁড়ে সেটা তরুর মুখে গুজে দিয়েছিল পলাশ। গোঙানির আওয়াজটুকুও বের হয়নি গলা থেকে। মাঝারকে তরুর দিকে ঠেলে দিয়ে সে সোফায় বসল, যেমনটা নাটকের দর্শকেরা মঞ্চের সম্মুখে বসে। তরুর চোখের কাতরতায় পলাশ নিজের সবকিছু হারানোর যন্ত্রণার একটু একটু মূল্য ফেরত পেয়েছে। যা সে জয়ের বউয়ের সাথে করতে পারেনি, সেই অতৃপ্ততাটুকুও পূরণ করেছে। অন্তুকে জয় ছাড়িয়ে এনেছিল তাকে অপমান করে, সেই শোধটুকুও শোষণ করে নিল। এরপর গেল সে তরুর শেষ সময়। বিশাল পাটোয়ারি বাড়ির মাঝ মেঝেতে নরক নেমেছিল সেদিন। তরুর ছিন্ন ভিন্ন দেহটা বেহুশ পড়ে আছে তখন। প্যান্টের চেন লাগিয়ে তৃপ্ত মুখে এসে পলাশের পাশে এসে ধপ করে বসল মাঝার। পলাশ পিঠ চাপড়ে হাসল, নীরবে সাবাসী জানালো মাঝারের পুরুষত্বকে। অজ্ঞান তরুকে তোলা দরকার। এমনিতেই মুখে কাপড় গোজা থাকায় চিৎকার শোনা যাচ্ছিল না। পলাশ খুব অসন্তুষ্ট তাতে। আবার যদি বেহুশ থাকে হলো। পানি ছেটালো মুখে। শরীরে হাত দেওয়া যাচ্ছিল না। জ্বরে চিরচির করে পুড়ছে যেন ছোট্ট নাজুক দেহটা। তরুর শ্বাসের গতি তখন খুব ধীর। চোখ খুলতে পারছিল না ঠিকমতো। চোখ বুজে খুব ধীরে শ্বাস টেনে নেওয়ার চেষ্টা করেছিল। শরীরের বিভিন্ন স্থানে আঁচড় খামচিতে চামড়া খসে গেছে। চোখের কোণা দিয়ে টসটসে গরম নোনা জল টুপ টুপ করে কয়েক ফোঁটা মেঝেতে পড়ল। তরু পলাশকে চোখের ইশারায় সাবধান করার চেষ্টা করল। জয় আমির তোকে ছাড়বে না রে, একটু চিন্তা কর। আমি তোর ভালোর জন্য বলছি। শোন, একটু সময় দে আমায়। ওই লোকটাকে কথা দিয়েছি আমি, ফিরলে সুজির হালুয়া বের করে দেব। এই শেষ কর্তব্যটুকু করতে দে আমায়। ওর আর কেউ নেই রে, আমি না দিলে কেউ দেবে না, খাবেও না আর। বড় বেপরোয়া বেখেয়ালি লোক সে, একটু সময় দে। শেষ মুহূর্তে তরু হেসেছিল। জয় ঝুঁকে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। গলার শিকলের মতো দেখতে চেনটার লকেটে ঝুলন্ত লেটারটা তরুর শরীর ছুঁয়ে যাচ্ছে। তরু অনুভব করল, জয় কি কাঁদছে? তরুর যন্ত্রণায় বুঝি? ছি, একটুও ভালো লাগছিল না দেখতে জয়কে।
জয় আমিরকে হাস্যরত সুন্দর দেখায়। ওই কঠিন অবয়বের মুখে মলিনতা একটুও সাজে না। ঠোঁটের কোণে দুষ্ট রসিকের হাসি আর চটা ভ্রুর নিচে পড়া গভীর দুটো চোখে জীবনের ক্লান্তির সংমিশ্রণ বড় মানায়। তরু শেষবার দেখল তার জয়কে। জয় চেয়ে আছে। আরেকজনের কথা তরুর মনে পড়ছিল, উকিল আরমিনকে। দেখা হলো না তরুর। ও থাকলে কি এমন হতো ওর সাথে? হামজা ভাইয়ের মুখটা ভেসে উঠেছিল, গম্ভীর, বিশালাকায় দাড়িগোফের মুখটায় একরাশ শ্যামলা মায়া। তরু আস্তে করে চোখ বুঝল, খুব শান্তি লাগছে। জীবনের অবসানে এত সুখ হবে না। জীবন তো অতি নিষ্ঠুর, তার কাছ থেকে ছাড়া পাওয়া তো সুখেরই। তবু বুকে কলিজা ছেঁড়া যন্ত্রণা। মায়ার টান বলে না এটাকে? তাই তো। কিন্তু কিসের মায়া? দুনিয়ার, নাকি কয়েকটা পরিচিত মুখের? একটা আস্ত ছন্ন ছাড়া জয় আমিরের মায়া নয় এটা। এ তো এক চঞ্চল অদ্ভুতুরে পুরুষের মায়া, যার পারফিউমের কৌটাটাও তরু এগিয়েছে। ধুর, কালোজিরে বেটে খাওয়াবে কে জয় আমিরকে? আর কাজু বাদামের পাত্রটাই বা বেডফাইট টেবিলের উপর নিঃশব্দে রেখে আসবে কে? অন্তু আর বাড়িতে গেছিল না, সোজা পাটোয়ারি বাড়ির দিকে রওনা হলো। তরুর জ্বর। এতক্ষণে জয় আমির বেরিয়ে গেছে। মেয়েটা নিশ্চয়ই একা, অসুখে মরবে, তবু মুখ ফুটে বলবে না কিছু। বাড়ির সামনে রিকশা থামতেই ওয়ার্কশপের ছেলে দুটো দ্রুত এগিয়ে এসে সালাম দিল। আসসালামু আলাইকুম ভাবি, ঠিক আছেন? ভাড়া মিটিয়ে রিকশা বিদায় করল দুজন। অন্তু বলল, ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, আর সব কোথায় গেছে? এভাবে বাড়ি ফাঁকা রেখে কোথায় গেছে ওরা? দুজন কাচুমাচু হয়ে গেল। অন্তরে পর্যবেক্ষক দৃষ্টিকে ওরা ভয় পায়, ঠিক জয়ের মতোই। দাঁড়ান, আসলে ভাবি, এত হেজিটেশনের কি আছে? বাড়ি ফাঁকা রেখে এভাবে বেরিয়ে গেছে। চারদিকের অবস্থা তো জানেন, কখন কি হয়। তাছাড়া আপনাদের বড় ভাইয়েরা জানালে বিপদ আপনাদের। আগুন লাগছে ভাবি, কোনো মতো বলল একজন। ভ্রু কুচকে ফেলল অন্তু। কোথায়? ক্লাব ঘরে। ওরা ওইখানেই। অন্তুর গা শিউড়ে উঠল। মুহূর্ত দেরি না করে পা ঝাড়া মেরে মুহূর্তের মাঝে ফটক পেরিয়ে সিঁড়ির দিকে দৌড়াল। দোতলার সদর দরজা খোলা দেখে সেদিন অন্তুর অন্তরাত্মা থরথরিয়ে উঠেছিল অজানা আশঙ্কাতে। অন্তুই প্রথম পেয়েছিল তরুর ছেঁড়া দেহটাকে। বিমূঢ় হয়ে বহুক্ষণ দাঁড়িয়েছিল দেয়াল চেপে ধরে। তরুর দু পায়ের মাঝ দিয়ে রক্তের ধারা নেমেছে, ঠিক যেমন গর্ভপাত হলে হয়। শরীরে রক্তের সাথে লেপ্টে থাকা খণ্ড খণ্ড জামাটায় অজস্র ব্লেডের কাটা, ঠিক তেমনি শরীরটা ব্লেডের আঘাতে কাঁচা কাঁচা করা হয়েছে। অন্ত কুড়িয়ে কুড়িয়ে সেদিন 3টে গোটা ও 2 টুকরো ভাঙা ব্লেড পেয়েছিল, যেগুলো তরুকে নরক যন্ত্রণা দিতে ব্যবহৃত হয়েছে। তখনও পুরো বাড়িটা কবরের মতো অন্ধকার, প্রতিটা জানালা দরজা বন্ধ। এখানে মানুষকে 1000 টুকরো করলেও আওয়াজ বাইরে যাবার নয়। তরু শুয়ে আছে, এখন তার আর কোনো যন্ত্রণা নেই। শুকনো রক্ত ও যন্ত্রণাগুলো শুষে নিয়ে দেহটা পরম আরামে শায়িত এখন। অন্ত নিজের দেহ থেকে ওড়নাটা খুলে আস্তে করে তরুর নগ্ন দেহটার চাপা দিল। হাত দুটো শক লাগা রোগীর মতো থরথর করে কাঁপছিল। অন্তর কান্না আর আত্মচিৎকারগুলো আর বাইরে আসেনি। সে বহু আগেই শব্দ করে কাঁদতে না ভুললেও সেদিন তার কান্নায় আকাশের ভিত বুঝি কেঁপেই উঠত। মমতাহিনার কথা মনে পড়ছিল। সেই ভার্সিটির মাঠ, শীতের সেই সকালে হামজা আর জয়ের বিশাল অবহেলা নিয়ে লোক দেখানো বসে থাকা। কালপ্রিট সেই পলাশি, ভিকটিম সেই এক ধর্ষিতার ছিন্ন ভিন্ন লাশই। শুধু সময় বাজি পাল্টেছে। উপরওয়ালা বুঝি ভোলেন না কিছুই। এই বাড়িতেই ছোট্ট মমতাহিনার দেহটাকে হুমায়ুন ও পলাশ মিলে খুব লেখিয়েছিল। দিন ফেরে তো তুলনামূলক ভয়ানক হয়েই ফেরে, শুধু সময়ের আবর্তন। কিন্তু সময়ের ফেরাটায় ইনসাফ থাকে না, একটুও না। কার পাপ কার উপর দিয়ে এমন ভয়ানক হয়ে বয়ে যায়? তরুর অপরাধ কি শুধুই পাপীদের আশ্রয়ে আশ্রিতা হওয়া ছিল? এই অপরাধের একটা চমকপ্রদ মাশালু? এটা না ইনসাফি নয়। অন্ত উপরের দিকে চেয়ে অভিযোগ করে ওঠে মালিকের কাছে। উঠে আস্তে আস্তে হেঁটে রুমে যায়। জয় আমিরের ছবিতে রুমের দেয়ার ভর্তি। সেদিকে তাকিয়ে একটা ওড়না গায়ে জড়িয়ে প্রথমবার হামজাকে কল করল। মেয়র সাহেব, পাপ ফিরেছে। মেয়র সাহেব, তরুর ওপর দিয়ে বয়ে গেছে। আসবেন একবার, আসুন বরং বাড়িতে একবার, পাপ দেখবেন। তুলির কান্নায় বাড়ির ইটগুলোতে কাঁপন ধরে যাচ্ছিল সেদিন। এই ছোট্ট তরুকে সে ছোটবেলায় চুল ধরে কত মেরেছে, কথা না শুনতে চাইলে। আবার ওই পুচকে মেয়েটাকে ছাড়া একা শুতেই পারত না ঘরে। আজ থেকে কি করে একা থাকবে ওই ঘরে? মেয়েকে সামলাবে কে? চিৎকার করে কাঁদছিল তুলি। রিমি পাগলের মতো ফুপাচ্ছিল মেঝের এক কোণে গুটিসুটি মেরে বসে। বারবার হেঁচকি উঠছিল। হামজা শক্ত করে ধরে রইল ওকে। হামজার বুকে মাথা লুকিয়ে চাপা কান্নায় গুঁড়ে উঠল মেয়েটা। পাগলের মতো ঘুমাচ্ছিল। হামজা 2 হাতের বাহুবন্ধনে রিমিকে শক্ত করে নিজের বুকের মাঝে চেপে ধরে রইল। ভয় পাচ্ছে রিমি, চোখই খুলছে না ভয়ে।
হামজা শান্ত চোখে চেয়ে রইল সদর দরজার দিকে। পুলিশ আসবে, এ নিয়ে তার ভাবনা নেই। ওই পাগল আসবে, তারপর কি হবে? তরুর মায়ার মনস ঢুকবে এখনই। জয় এলো, খুব ধীরে হেঁটে গিয়ে তরুর লাশের পাশে দাঁড়ালো। আর্মিনের ওড়না দিয়ে ঢাকা তরুর দেহটা। ওড়নাটা রক্তাক্ত হয়ে উঠেছে। রক্তের রংটা বড় প্রিয় জয়ের। আজ ভালো লাগছিল না, চোখে শুলের মতো বিচ্ছিল। অন্তু চুপ করে তরুর গা ঘেঁষে তরুর হাতটা হাতের মুঠোয় নিয়ে জয় আস্তে করে হাঁটু মুড়ে মেঝেতে বসে। অনেকক্ষণ সময় ধরে চেয়ে থাকে তরুর বোজা চোখ দুটোর দিকে। আলতো হাসে, অন্তু শিউরে ওঠে সেই হাসিতে। এত ভৌতিক সেই হাসি। জয় পারে, কঠোর এক ভৌতিক হাসির মালিক সে। সেই হাসিতে কি থাকে তা বলা মুশকিল, তবু আনমনে কিভাবে যেন হাসতে পারে এই লোক। চোখের শিরা উপশিরা রক্তিম লাল, স্বচ্ছ পানির দানা ভাসছিল। সেই চোখ মেলে চেয়ে জয় শুধুই হেসেছিল নিঃশব্দে। তরুণ মুখের উপর অল্প ঝুঁকে পড়ে বলেছিল, তুই জয় আমিরকে ক্ষমা করিস না তরু। তবে সে মরেনি এখনো। নিজের বা হাতটা তুলে যখন তরুর তপ্ত কপালটা ছুল, হাতের ধাতব রূপালির রিস্টলেটটা তরুর বন্ধ চোখের পাতায় বিছিয়ে পড়ে। জয় আরেকটু ঝুঁকে মুচকি হেসে ফিসি ফিসি করে বলেছিল, আমি এখনো বেঁচে আছি। তোর কবরের ডানে বায়ে মাঝহার আর পলাশের ধরহীন মাথা দুটো দাফন করব আমি, কথা দিলাম। তবু ক্ষমা করিস না আমায়, একটুও না কিন্তু, খবরদার। সেদিন কেউ দেখতে পায়নি জয় আমিরের বাম গাল বেয়ে নেমে যাওয়া এক ফোঁটা নোনা পানি ঠোঁটের বিভাজনে গিয়ে মিশেছে। ওভাবেই জয় আমির মেঝের দিকে ঝুঁকে বসা থেকে উঠে দাঁড়ায়। হেঁটে গিয়ে ফ্রিজ খুলে কন্টেইনার বক্সটা বের করে সুজির মিষ্টি দুটো এক গালে ঢুকিয়ে খুব তৃপ্তি সহকারে চিবিয়ে গিলল। সে কম করে খেতে পারে না। এই বড় বড় লোকমায় খাবার খাওয়া তরু কত আবেশ নিয়ে দেখত। ডাইনিং টেবিলের কাছে গিয়ে জগ উপুর করে ধরে ঢকঢক করে লিটার খানেক পানি খেল জয়। সে খুব রিল্যাক্সড। আরাম করে গামছা টেনে নিয়ে মুখ মুছল। এরপর পায়ের টাকনুর উপর প্যান্ট গোটাতে গোটাতে ঝুঁকে হেঁটে বেরিয়ে গেল বাড়ির বাইরে। কত কাজ এখন! পুলিশ আসবে, ইন্টারোগেট করবে, লোকজনের ভিড় জমবে, খবর বেরোবে, অনেক কাজ। মিস ক্যাথারিন সংসারত্যাগী, ধর্মভীরু ও নরম মনের সরল নারী। এসব হিংস্রতাকে খুব সহজে নিতে পারছিলেন না। একটু একটু করে বুঝতে পারছিলেন তার সম্মুখে বসে থাকা নারীটি এমন সাময়িক খোলসে আবদ্ধ কেন। কি দেখে এই সময়ে এসেছে মাহেজাবিন তা মেলাতে মেলাতে খেয়াল করলেন মাহেজাবিন অনমনা হয়ে উঠেছে। জিজ্ঞেস করলেন, কি ভাবছ? মাহেজাবিন চোখ তুলে তাকাল। মাদাম, আপনি সেদিন জিজ্ঞেস করেছিলেন না আমার অনুশোচনা আছে কিনা? সেদিন হয়েছিল, আজ অবধি পিছু ছাড়েনি তা। তরুর মৃত্যুর জন্য নিজেকে দায়ী করছ? দায়ী তো আমি। নেভার মাই চাইল্ড। মাহেজাবিন মলিন হাসে। পলাশ আমার ক্ষোভটা ওই নিষ্পাপ নিরীহ মেয়েটার উপর ঝেড়েছে। জয় আমির অনেকবার প্রোটেক্ট করেছে আমায়, তাই পলাশ আমার কাছে পৌঁছতে পারেনি। আর তাই সবটাই পরোক্ষভাবে তরুষ হয়েছে। সেদিন না আমি পলাশের ডেরায় যেতাম, না শেষ অবধি জয় আমিরের সাহায্য দরকার হতো, আর না তার জের ধরে এতগুলো দিন পর ওই নাজুক মেয়েটা। ইটস ইয়োর মিসকনসেপশন গার্ল। তুমি তরুর জন্য অতিরিক্ত ট্রমাটাইজড হয়েছ, যে কারণে নিজেকে অপরাধী ভেবে খানিকটা বোঝা কমাতে চাইছ। আমি শুধু ভাবছি জয় আমির কি করেছিল এর প্রেক্ষিতে। মাহেজাবিন ক্ষীণ হাসল। তার কাছে আশা করছেন কিছু? আপনি কি অধর্ম করতে চান মাদাম? মাদাম মুচকি হেসে ফেললেন। অধর্ম? না, অধর্ম কেন বলছ? জয় আমিরকে এক শব্দে বর্ণনা করবার সাধ্য আমার নেই। তথাপি সামথিং হ্যাজ ডিস্টিংটিভ ফিচার ইন এম, না? ক্যান ইউ ইগনোর দ্যাট? হি ইজ নট জাস্ট এ সিনার বাট অলসো সামথিং মোর। ইউ ক্যান নট অ্যাভয়েড হিজ ওফেন্স অলসো মাদাম। ননদ্যালেস। হোয়াট? মিস ক্যাথারিন তাকিয়ে রইলেন। মৃদু হাস্য চেহারা ওনার, সরল শুদ্ধ চাহনি। তরুর লাশ নিয়ে যাওয়ার পর অন্তু সোফাতে বসেছিল। মাগরিবের আজান শেষ হয়েছে তখন। তরুর মা চিৎকার করে কাঁদছিলেন। অন্তু চুপচাপ বসে রইল। তার চোখে পানি নেই, কিন্তু মস্তিষ্কের পীড়ায় নিঃশ্বাস গ্রহণও অসহ্য হয়ে উঠেছিল। চোখের স্মৃতি অন্তুকে কঠিন ভোগান্তিতে ফেলছিল। পোস্টমর্টম করতে দেয়নি জয়। যে পুলিশ বোঝাতে এসেছে তাদের বাপ মা একাকার করে বকে দিয়েছে। শেষে থানার ওসি এলেন, বললেন, দেখো, আইনকে তাদের কাজ করতে দাও। জয় শান্ত স্বরে বলল, আপনার আইনরে বহু আগে থাপায় রাখছি স্যার। আমরা কাছে আইনের কথা না বললেই নাই। আমরা যদি বিচার না চাই, আমাদের কোনো অভিযোগ নাই। ওই ধনের কেস ফাইল হইছে, আর হাজারটা ফাইলের মতো ওইটাও জমা রাখেন গা। থানার আলমারিগুলো কিসের জন্য? এরপরের কথা কাটাকাটির কাজটা হামজা করেছে, নয়তো একটা তাণ্ডব শুরু হয়ে যেত। জয়ের ভাষায় দোষ আছে। সে পোস্টমর্টম তো দূর, কোনো তদন্তই করতে চায় না, রিপোর্ট অবধি লেখাতে রাজি নয়। পুলিশ তো আর তা শুনবে না। কিছু না করুক, আনুষ্ঠানিকতা দেখাতে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর জুড়ি মেলা ভার। কবরে তরুর দেহ নামিয়ে যখন এক মুঠো মাটি তুলে জয় তরুর ক্ষতবিক্ষত মুখটার ওপর ফেলল, তা ঝরঝর করে পড়ল তরুর বিচ্ছিন্ন দেহটার ওপর। জয়ের মনে হল, এটা মাটি নয়,
তরুর মায়ার মাঝে এক অন্তরাল, যা লাল ফুল মাটি হয়ে ঝরছে। এই অন্তরালের পিছে তরু লুকিয়ে পড়ছে চির আরামে, স্বার্থপরের মতো। জয়ের রাগ হল। সবাই স্বার্থপর। উফ, কেন কেন জয় কেন স্বার্থপর ছাড়া কাউকে পায়নি এ জন্মে? তার মায়ার মানুষ কেউ নেই কেন? কেউ কেন জয়কে কখনো মায়া ভরে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেনি, খা বাপ, এই খাবারটা তোর পছন্দ, তোর জন্য বানিয়েছি? তরু বলতো, সে আজ চলে যাচ্ছে। কেউ বলেনি, ও জয়, এত আঘাত কোত্থেকে পেয়েছিস? আর বাইরে যাবি না, খবরদার। এবার থেকে মারপিট করতে গেলে ঠ্যাং নুলা করে ঘরে বসিয়ে রাখব। অনেক রাতে বাড়ি ফিরলে কারো ভয় ছিল না। যে কেউ হয়তো গম্ভীর স্বরে বলবে, জয়, কোথায় ছিলি এতক্ষণ? জয়ের মা, তোমার ছেলের চালচলন না বদলালে বলে দিলাম, আমার বাড়িতে ওই জানোয়ারের জায়গা হবে না। তরু বলতো, আস্তে আস্তে বলতো, এসব না করলেই না, কাল থেকে কোথাও বের হবেন না। এই আঘাত না শুকানো অবধি কোথাও গেলে। জয় জিজ্ঞেস করত, গেলে কি? তুই পুচকে আমার কি করবি রে? তরু অভিমান আর ভয়ে চুপসে যেত, তবু চোখে কাতরতা। ওই চোখ বলতে চায়, প্লিজ যাবেন না, আমার কষ্ট হয়। আপনি জানেন না, এই সব ঘা দেখে গিয়ে সারা রাত ফুপড়ে কাঁদি আমি। আমার সহ্য হয় না আপনার ব্যথা। মারপিট করবেন না, আর এত শত্রু পয়দা করবেন না। ঠিকমতো নিজের খেয়াল রাখবেন। জয়ের গোসলের গামছাটা, খাবারের প্লেটটা, নোংরা শার্টটা ধুয়ে দেয়া, জ্বরে পোড়া কপালটা টিপে দেয়া, তাতে সযত্নে জলপট্টি দেবার মায়ার নারীটাকে শেষবার দেখল জয়। আরামই শুয়ে আছে মেয়েটা, আর কোনো কষ্ট নেই ওর। আর জয়ের গিরহ সইতে হবে না তরুকে। সারাদিন অক্লান্ত কাজ করতে হবে না। জয়ের ফরমায়েশ খাটার দিন বুঝি ফুরল তরুর। জয় আর ধমকে দেখে বলবে না, এই প্যান্টটা ধুয়ে দিসনি কেন? এখনকার বালডা পরে বাইরে যাব আমি। সব কিছুর অবসান ঘটিয়ে কত আরামে শুয়ে পড়ছে দেখো। জয়ের কপালের শিরা ফুলে উঠল ক্ষোভে। চিৎকার করে বলতে ইচ্ছে করল, স্বার্থপর বান্দির বাচ্চা, চলে যাচ্ছিস? এই তাকা, ভয় ভয়ে চোখে তাকা একবার। আমার দেখ, চোখ লাল হয়ে আসছে, গলায় কিছু দলা হয়ে আছে। সত্যি বলছি, মাল খেয়ে রাস্তায় পড়ে থাকব, আর বাড়ি ফিরব না কিন্তু। শেষবার বলছি, তাকাবি কিনা বল? আস্তে করে বল, মন খারাপ আপনার? বল বল বল। আমার সহ্য ক্ষমতাকে চ্যালেঞ্জ করিস না তরু। আমি কাঁচা, হেরে যাব এই চ্যালেঞ্জে। তরু, আমার কেউ নেই, আমার ধমক শোনার কেউ নেই। বাড়িতে মাছ রান্না হলে আমায় আলাদা করে ডাবল ডিমের অমলেট বানিয়ে এনে পাতে দেবার কেউ নেই তুই ছাড়া। আমি মাছ খেতে পারি না, ডিমের অমলেট কে বানাবে আমার? কবরস্থান থেকে ফেরার পথে জয়ের মনে একটা খটকা লাগল। সে আজ তরুর মুখে মাটি ফেলতে গিয়ে যে আহাজারিটা করে এলো, এটা যেন আগেও কোথাও ঠিক একইভাবে হয়েছে। কেউ একজন এভাবেই করেছে। চোখের সামনে একটা মুখ ভেসে উঠল, কান্নারত এক নারীর মুখ, হাসপাতালের মেঝেতে বসা। চোখ দুটো ঝাপসা থাকায় টের পাচ্ছিল না প্রথমে, পরে স্পষ্ট হল। আরমিন কাঁদছে, আমজাদ সাহেব শুয়ে আছেন। জয় দূরে দাঁড়ানো ছিল সেদিন, দেখেছিল আরমিনকে কাঁদতে। ঈশার আজানের সময় কবরস্থান থেকে ফিরল পুরুষেরা। হামজা এসে বসল অন্তুর পাশে, একটু দূরে, মেঝের দিকে ঝুঁকে বসে দুহাতে মুখ কপাল চেপে ধরে বসে রইল। তরুর মা বুক চাপড়ে কাঁদছিল তখন। অন্তু ঠিক হামজার মতোই হাঁটুর ওপর ঝুঁকে বসল। দুজন তখন পাশাপাশি বসা, একই ভঙ্গিতে। হামজা চিন্তিত, অন্তু চাপা ক্ষোভ ও ঘৃণায় ভারাক্রান্ত। অন্তু খুব স্থির শান্ত স্বরে বলতে শুরু করল, পাপের আগুন সর্বপ্রথম তার জন্মদাতাকে ভস্য করে মেয়র সাহেব। আপনাদের পাপ আপনাদেরকে জ্বালিয়ে কাঠকয়লার ছাইয়ে পরিণত করবে। মুমতাহিনাও ঠিক এভাবেই তরুর মতো ছটফট করেছিল। আপনারা এগিয়ে যাননি পলাশের হাত থেকে ওকে বাঁচাতে। প্রতিশোধ, কোনো কারণে ওর ভাইদের উপর প্রতিশোধে এত নিচে নামা যায় যদি, যে ছোট্ট মেয়ে রেহাই না পায়। তরুই বা কেন পাবে? সেও তো পাপ করেছে। আপনাদের আশ্রয় থেকে বড় পাপ করেছে মেয়েটা। শাহানা পাটোয়ারির স্বামী যখন জানোয়ারের মতো খাবলে খেতে যেত মেয়েটাকে, তিনি হয়তো দাঁড়ে বসে পাহারা দিতেন স্বামীকে। জয় এসে বসেছিল তখন সোফার অপর পাশে। চুপচাপ দুই ভাই শুনল শুধু অন্তর্ধিক্কার। আমার সম্মান, বাপ, ভাই, আমার বিধবা ভাবি, তার জন্মের আগে হওয়া অনাথ অনাগত সন্তান। কার কার দীর্ঘশ্বাস থেকে বাঁচবেন আপনারা? যে জয় আমির আমার সম্মানকে মানুষের মুখের থুতি ফেলার সামগ্রীতে পরিণত করেছিল, আজ আপনার বাড়ির দুটো মেয়ে সত্যি সত্যি ভ্রষ্টা। আমি তো দুর্বল, যাই করেছি তা বোকামি হয়েছে। অথচ ওপরে যিনি খেলেন, সেই মহান সত্তার ঘুঁটির চাল বড্ড নিখুঁত হয়। তিনি ছাড় দেন, ছেড়ে দেন না। আর তিনি ফিরিয়ে দিলে সীমাহীন দুর্ভোগ দেন। কত মায়ের বুক খালি করা ধন আপনার কুটুরিতে খিদের জ্বালায়, পানির পিপাসায়, প্রাণের আকুতি নিয়ে ছটফট করে। তাদের যন্ত্রণার কাতরতার ভার বইতে পারবেন তো? সবে শুরু, এখনও সময় আছে। ফিরে আসুন।
আপনার তো পরিবার নেই, তবু যে মানুষগুলোকে নিয়ে একটা পরিবারের মতো গড়েছিলেন তারা একে একে সব বিদায় হচ্ছেন নৃশংসভাবে। তারা কোথায় এখন? নরকের আগুনে বসে আপনাদের অপেক্ষা করছে না? তৈরি হন সেই মহাক্ষণের জন্য। তবে আফসোস কি জানেন? আপনাদের পাপের দাম এক জনমদুখী নিষ্পাপ মেয়ে পরিশোধ করে গেল খানিকটা। রবের বিচার কেন যে এমন হয়, বুঝি না তার খেলার চাল। অন্ত কাঁধেনি, বুকের আগুনে কাঁপছিল শরীর, সেই সাথে কম্পিত ঝঙ্কার তোলা গলার আওয়াজ। হামজা, জয় কেউ কোনো প্রতিবাদ করেনি, চুপচাপ বসে শুনেছিল দুই ভাই। তরুর লাশ দাফন হয়েছিল বাদ মাগরিব। সকল আনুষ্ঠানিকতা, ইনভেস্টিগেটর, লোকাল পুলিশ, মানুষের ভিড় ইত্যাদি সামলে পাটোয়ারি বাড়ি খালি হলো টানা ৮-১০ ঘণ্টা বাদে রাত ১০টার দিকে। জয় রুমে এলো 11:30টার দিকে। অন্ত তখন বিছানার সাথে হেলান দিয়ে মেঝেতে বসা, দৃষ্টি ছাদের দিকে। জয় ওয়্যারড্রোব, আলমারি, খাটের নিচ, বাথরুমের ফেক ছাদ, তামাম ঘরে কিছু খুঁজে হন্য হল। জয়কে দেখতে তখন মন্ত্রপুত পুতুলের মতো লাগছিল, যেন কেউ মন্ত্র দিয়ে বশ করে অথবা চাবি ঘুরিয়ে ছেড়ে দিয়েছে। জয় সেই ঘরে পাগলের মতো কিছু খুঁজছে, ঠুকঠাক আওয়াজ বাড়ছিল। জয় উদ্ভ্রান্তের মতো কিছু খুঁজে চলেছে। অন্তু বলল, কি খুঁজছেন? ঘর উলটপালট না করে বলুন আমায়, কি হয়েছে? জয় একবার ফিরে তাকিয়ে আবার খোঁজায় মনোযোগ দিয়ে বলল, ঘরোয়ালি, আমার চাপ্পর পাচ্ছি না, কোথাও সরাইছো নাকি? কই রাখছি মনে পড়তেছে না। খুব ক্লান্ত আর কঠিন তার কণ্ঠস্বর। অন্তু অবশ পায়ে উঠে দাঁড়ায়। জয় তখন ড্রয়ার খুলে দুটো ছোট বড় ড্যাগার বের করল। শার্টের প্রান্ত উঁচিয়ে দাঁত দিয়ে চেপে ধরে কোমরের লুঙ্গির গিট শক্ত করল। ড্যাগার দুটোর চকচকে মাথা সাদা লুঙ্গির থানে ঘষে মুছে তা গুজল কোমরে। একটা ছোট্ট স্ক্রুড্রাইভার, এক প্যাকেট ব্লেড, দুটো দিয়াশলাই ইত্যাদি শরীরের বিভিন্ন জায়গায় রাখল। অন্তু এগিয়ে গিয়ে আলমারির নিচের চেম্বার খুলে একটা কাপড়ের পুটলি বের করে। এটা অন্তুর সেই ওড়না। ওড়নাটা সে পেয়েছিল কয়েকদিন আগে। এর ভেতরে জয় নিজের একমাত্র বিশ্বস্ত সাথীটাকে যত্নে জড়িয়ে রেখে দিয়েছিল, নিজের ব্যবহৃত সেমি অটোমেটিক 9mm ক্যালিবারের পিস্তলটা। অন্তু সেটার ভেতরেই জয়ের ব্যবহৃত আরেক প্রিয় অস্ত্র চাপ্পরটা রেখে দিয়েছে, যা দিয়ে সাধারণত পশুর মাংস ছড়ানো হয়। জয় এটাকে কী কাজে ব্যবহার করে তা তখনও জানা হয়নি। সেটা বের করে অন্তু নিজের ওড়না দিয়ে অস্ত্রটার ধারালো প্রান্তটা সযত্নে মুছতে মুছতে এনে জয়ের হাতে তুলে দিল, এই নিন। জয়ের মুখের অভিব্যক্তি দুর্বোধ্য, সেখানে কাঠিন্য আছে, সাথে আছে এক প্রকার ঘোর, পাগলাটে নেশা। অন্তুর দিকে তাকিয়ে রইল কেমন করে জানো। অন্তু সেদিন অস্ত্রটা জয়ের হাতে যত্ন করে তুলে দিয়ে বলেছিল, যান, পাগলা জানোয়ার বধ করতে যাচ্ছেন জয় আমির, জয়ী হয়ে ফিরুন, আমি অপেক্ষায় থাকব আপনার বিজয়ের। জয় চাপ্পড়টা দুই ঠ্যাঙের মাঝে চেপে ধরে লাল গামছাটা তুলে গলায় পেঁচালো। এক হাতে চাপ্পড় ধরে অপর হাতে অন্তুর চুলগুলো আলতো হাতে মুঠো করে ধরে কপালে একটা কঠিন ভেজা চুমু খেল। লাল গামছাটা মুখে মুখোশের মতো করে পেঁচিয়ে শক্ত করে বাঁধতে বাঁধতে বেরিয়ে গেল চুপচাপ রুম থেকে। পরাগকে সেদিন অন্তু জিজ্ঞেস করল, আপনি তো রাজন আজগরের বাড়িতেই মানুষ হয়েছেন, তাই না? পরাগ ঠোঁট মেঁকিয়ে হাসল। দাসীর ছেলে আর মানুষ হওয়া কি ম্যাডাম? রাজন আজগরের বউ চলে গেছিল মুখে লাথি মেরে। রাজন আজগর শুদ্ধ পুরুষ নয়, তার দ্বিতীয় বিয়ের দরকার নেই, আর সেক্ষেত্রে জায়েজ একটা পুত্র সন্তান হবার সুযোগও ছিল না যে তার উত্তরসূরি হতে পারে। অন্তু বুঝল, তবু বলল, আপনি তো ছিলেন, উত্তরসূরি আপনি কেন হতে পারেন না? তার ওরসেই জন্ম আপনার, সে চরিত্রহীন তাই আপনার মাকে বিয়ে করেনি। আপনি এত অজ্ঞত নন ম্যাডাম, শোনেননি রাজারা দাসীর সাথে নষ্টামি তো ঠিকই করত, কিন্তু সেই সব সন্তানেরা দাস হয়েই রয়ে যেত। সিংহাসনের ভাগ কিন্তু বিয়ে করা রানীর সন্তানদেরই, হাজার হোক পলাশ রাজনেরই ভাইয়ে ছেলে, ওরই রক্ত। আর আমি দাসীর গর্ভের জারদ সন্তান, আমি দাস হয়ে রয়ে গেলাম পলাশের। আব্বুর স্কুলে পড়তেন আপনি, পড়ালেখা কে করালো? এ কারবার সামলাতে অথবা সহকারী হিসেবে থাকতে পড়ালেখার মেলা দরকার ম্যাডাম। আমাকে পড়ালেখা করানো হলো, আমার মা রূপকথা আর পলাশকে মানুষ করল নিজের সন্তানের মতো, কিন্তু সেই সবের ভিড়ে আমার জন্যই তার সময় থাকত না। আমি তার আশেপাশে ঘেঁষার সুযোগই পেতাম না। পলাশকে গোলামকে পালা হচ্ছিল ওই বাড়িতে। পলাশ যখন কারবারে হাত দেবে, বড় হয়ে আমি তার দাসবৃত্তি খাটব, এই তো। অন্ত চুপচাপ শুনছিল। পরাগ মলিন হাসল। অথচ জানেন ম্যাডাম, আমি রূপকথাকে বোনের মতোই ভালোবাসতাম ছোট থেকেই, কিন্তু রাজকন্যা আর দাসীর ছেলে কি কখনো ভাই বোন হতে পারে? যত বড় হতে থাকলাম পদে পদে টের পেলাম আমার মা একটা দাসী, সাথে পতিতাও, আর আমি দাস। কলেজ পাশ করার পর ভার্সিটিতে ভর্তি হবার আগে সুন্দর একটা ঘটনা ঘটল। পলাশ জীবনে খুন আর ধর্ষণ কত করেছে সেই হিসেব আমার কাছে নেই, তবে সেইবার সে এক প্রভাবশালীর বউকে তুলে এনে ছিঁড়ে চুটে খেয়ে ফেলেছিল। ওই কেসটা আর লুকাতে পারা যাচ্ছিল না। তখন কি করল জানেন? অন্তু বলে উঠল, তার দায় আপনাকে দিয়ে জেলে পাঠিয়ে দেওয়া হলো। পরাগ জোরে জোরে হাততালি দিয়ে পাগলের মতো হেসে উঠল। উফ ম্যাডাম, আপনি যা ব্রিলিয়েন্ট না, আই লাইক ইউ সো মাচ। অন্তু মুচকি হেসেছিল। ভার্সিটিতে আর ভর্তি হওয়া হলো না আপনার? আইনের খাতায় লাল দাগ পড়ে গেল আমার নামের, তারপর আর কি করে? অথচ আমার ইন্টারের রেজাল্ট কিন্তু ম্যাডাম সেই ভালো ছিল।
ভালো পাবলিক ভার্সিটিতে চান্স হতে পারত। কত বছর জেলে ছিলেন? 2.5 বছরের মতন। তারপর জামিন করা হলো। ততদিনে আমার কেরিয়ার শেষ। ওপস, শালা গোলামের আবার কেরিয়ার। দ্যাট। অন্তু কিছুক্ষণ চেয়ে দেখল পরাগের মিথ্যা হাসির আড়ালে থাকা মলিন মুখখানা। পরে বলল, আপনাকে যখন একজন মৃত মানুষের জায়গা নিতে বলা হলো, আপনি রাজি হয়ে গেলেন অভিনয় করতে? শব্দ করে হেসে উঠল পরাগ। যেখানে পলাশের খুন আর ধর্ষণের দায়ে চুপচাপ জেল খাটতে পেরেছি, পড়ালেখা বরবাদ করতে পেরেছি, দেদারসে ওর হুকুমে মানুষ খুন করতে পেরেছি, এ আর কি? তাছাড়া আমি আর মা ওদের পারিবারিক দাস। কত কিছু করেছি ওদের জন্য, এই সামান্য অভিনয়টুকু কি এমন? অন্তু মাথা নেড়ে সায় দিয়ে বলল, তবে যাই বলুন, আপনার কথাবার্তা এবং চালচলনে কিন্তু আপনাকে মোটেও মাত্র ইন্টার পাস লাগে না। বেশ উন্নত একটা ব্যক্তিত্ব আছে আপনার, কাজে লাগাতে পারেন, একজন ভালো মানুষ হতে পারেন। প্রশংসা করলেন? ওফ, জীবন ধন্য এই পরাগের। ক্ষমা করতে পারেন আপনি আমায়? অন্তু যেন শেষ কথাটা এড়িয়ে গেল। তাতেই বোঝা গেল তার দৃঢ়তা। ক্ষমা, এই শব্দটাকেই অন্তু এড়িয়ে চলে। সেই নিজের আপন ভাইকে ক্ষমা করেনি আজ অবধি। পরাগকে কেন করবে? প্রশ্নই ওঠে না। তা বুঝে পরাগ হাসল মাথা নিচু করে। সেদিন সে এগিয়ে যায়নি পলাশের হাত থেকে এক রমণীকে বাঁচাতে। জয় আমির দান মেরে দিয়েছে। তার হাত পা দাসত্বের বেড়িতে বাধা না থাকে কি সে যেত আর এই চমৎকার বুদ্ধিমতী মেয়েটিকে জিতে নিতে পারত? কে জানে। অন্তু সব এড়িয়ে কেবল বলল, চলে যান এসব ছেড়ে ছুড়ে। খেলা শেষ না করে না। অন্তু ভ্রু কুচকাল। খেলা? পরাগ কুটিল হাসল। পলাশের দাসভৃত্তি আর নয় ম্যাডাম। একে একে গুঁড়িয়ে চুরচুর করে দেব আজগার প্রপার্টিজের কারবার। এরপর নিরুদ্দেশ হব চিরকালের জন্য। শেষ দেখা হলো আজ ধরুন আপনার সাথে। অন্তু একটু অবাক হয়েছিল। আপনি কি জয় আমিরকে সহায়তা করেছেন? না করার কি আছে? আমি পলাশের ঘরের শত্রু বিভীষণ। আমি অত খারাপ নই। মা চিরকাল দাসীগিরি করে এসেছে। রক্তে তা ছিল আমার। তাই বহু বছর দাস খেটেছি। কিন্তু পড়ালেখা করতে গিয়ে সমাজের সাধারণ স্তরের ভালো মানুষদের সাথে মিশতে গিয়ে বিবেকের ঢাকনা একটু একটু করে খুলে যেত। আমি দেখতে পারতাম না পলাশ আর ওর চাচার এসব কুকর্ম। ওর আদেশ মানতে গিয়ে যেসব করতে হতো তা করতেও বিবেকের ধ্বংসনে পড়তাম। এজন্যই তো 2 বছরের জেলটা খাটালো আরও। আর না ম্যাডাম, শেষ পাপটা করলাম এবার। বিশ্বাসঘাতকতা। মাফ না পাই, কিছু মানুষ বেঁচে যাক পলাশের হাত থেকে, এতে যেটুকু পুণ্য হবে চলবে। অন্তু বুঝেছিল জয় আমির ও হামজাই নয় শুধু, আরও একজন পলাশের পেছনে লেগেছে এবার। কিন্তু জয় আমির শুধুই নিজেকে ধরা দিচ্ছে পলাশের কাছে। লোকটার কি জানের মায়া নেই? পরাগকে পলাশের সামনে সে আনেনি এই ঘটনায় তা যেন অন্তু নিশ্চিত। কারণ জয় আমির পাপের দায় নিতে খুব পছন্দ করে। পাগল মাতাল লোক, কেউ একটু সহায়তা করলে তার জন্য জান হাজির। এই সব লোক ধ্বংস হয় খুব খারাপভাবে। তা জয় নিজে জানে, তবু কোনো সতর্কতা নেই। অন্তু শেষে আন্দাজে আরেকটা ঢিল ছুঁড়েছিল। আপনাকে কেউ একজন সহায়তা করেছে। সে কে? পরাগ হেসেছিল শুধু। অন্তু বলেছিল, রূপকথা আজগার নামের কেউ নাকি? অন্তুর রসিকতায় পরাগের হাসি চওড়া হয়েছিল। অনেকক্ষণ অন্তুর দিকে নির্নিমেষ তাকিয়ে থাকে বলেছিল, আপনি আমার কোথাও একটা সুচালো ধাক্কা মেরেছিলেন ম্যাডাম, যেই ধাক্কা সামলে উঠতে চেয়েছি। আজ এই মুহূর্তে আবার নড়বড়ে লাগছে নিজেকে। তখনই অন্তু উঠে দাঁড়িয়েছিল এই পর্যায়ে। অথচ আমি বিবাহিতা মিস্টার পরাগ। এ ধরনের কথা বলা অসঙ্গত আমার সঙ্গে। জানি ম্যাডাম, আর আপনার এই ব্যক্তিত্বই পুরুষের মরণের কারণ। যে জয় আমিরকে এত কঠিন ঘেন্না আপনার, তবু নিজের চরিত্রের সঙ্গে অপশ্বাস নয়। আপনি তাকে মানেন? অন্তু গম্ভীর স্বরে শুধু বলেছিল, আমি সেই বিয়ের খোদবা ও 3 কবুলকে মানি, কেবলমাত্র তাই, আর কিছু নয়। আসি আমি আজ। অন্তু উঠে দরজার দিকে যায়। পরাগ তবু অপলক চেয়েছিল। বুকটা চিনচিন করছে। সে জানে এই নারী আর ফিরে তাকাবে না। তবু চেহারাটা দেখার লোভ সংবরণ করা বড় দুঃসাধ্য। পরাগ জোর করে বসে রইল, সংযমের বাঁধটাকে শক্ত করে বসে রইল। এগিয়ে গেল না। নারীটিকে বেরিয়ে যেতে দিল। বুক চিড়ে যাচ্ছ, এই ক্ষত ভরাট হয়ে যাবে, তবে এই মুহূর্তে বড় ভোগান্তিতে ফেলছে। এটা তো বিরহ নয়, প্রবাহ। পরাগ হেসেছিল। অন্তু বেরিয়ে এলে জোরে জোরে শব্দ করে হেসেছিল। রাত 4:30টার দিকে জয় ফিরেছিল সে রাতে। ফজরের আজান শোনা যাচ্ছে দূর মসজিদ থেকে। ঘোর অবরুদ্ধ রাত। আকাশে চাঁদ নেই। চাঁদটা মেঘের আড়ালে লুকিয়ে সে রাতে বোধহয় জয় আমিরকে সুযোগ দিয়েছিল লুহু রঙে হাত রাঙাবার খেলায় মত্ত হতে। সেই ভোর রাতে রক্তে শরীর ধুয়ে সদর দরজা পেরিয়ে ঢুকল জয় আমির। আলতো আঁধারির সদর ঘরটায় তার ছিপছিপে কুঠুন অবয়বের পেটানো লুঙ্গি পরিহিত দেহটার লম্বা ছায়া পড়ল। সদর দরজার এপারে এগিয়ে দেওয়াল ঘেঁষে রক্তাক্ত চাপ্পড়টা থপ করে ফেলল। ধাতব অস্ত্রের ঝনঝনানিতে চমক উঠল অন্তুর। চাপ্পড়টা মেঝেতে পড়ার সাথে সাথে চাপ্পড়ের গায়ে লেগে থাকা রক্ত ছিটিয়ে পড়ল মেঝের সাদা টাইলসের ওপর। অন্তু শান্ত পায়ে বেরিয়ে এলো রুম থেকে। জয় আমির ফিরেছে।
শিকার না করে ফেরেনি দৃঢ় বিশ্বাস অন্তুর। সে জানে জয় আমির শিকার করায় ওস্তাদ, ঠিক যেভাবে চায় পরিস্থিতি সেভাবেই প্রবাহিত হয় তার অনুকূলে। এটা জয় আমিরের স্বতন্ত্র বৈশিষ্ট্য অথবা জৌলুস অর্জন। হামজা বসে আছে তখনও সোফাতেই, তার অপেক্ষার অবসান হল। শান্ত নজর মেলে তাকিয়ে দেখল বিধ্বস্ত জয়কে, মুখে এক প্রকার তৃপ্তি। খুঁটিয়ে দেখল জয়ের শরীরে আঘাত আছে কিনা, বোঝা যাচ্ছে না। তবু হামজা জানে জয় শিকারে গেলে আঘাতপ্রাপ্ত হয় না। সে যতবার আঘাতপ্রাপ্ত হয়েছে, নিজে সারেন্ডার করে যেচে পড়ে মার খেয়েছে, তবু আইনের কর্মকর্তাদের কাছে নতি স্বীকার করেনি। যা মুখে এসেছে বকে গেছে। উত্তর দেবার সময় একবারও চিন্তা করার অভ্যেস নেই পরিণতি হবে, সামনে কে কি হতে পারে তার সাথে। সেসবের ধার না ধারায় জীবনে আঘাতের কমতি অন্তত নেই দেহে। এই গুণটা জয়ের বউয়ের মাঝে আছে। সব হারাতে রাজি, তবু ভিত নড়তে দেওয়া যাবে না। হামজা আস্তে করে বলল, গোসল করে আয় এখানে। চোট পেয়েছিস কোথাও? কথা বলল না জয়, কপালে মাটি, চোখ দুটো শান্ত স্থির। ঘড়ি দেখল সে চোখ তুলে, হাতের চোটের বস্তাটা হাত থেকে ফেলে দিল। এখনও বস্তার নিচ দিয়ে ঘন লাল তরল চুইয়ে চুইয়ে দু এক বিন্দু মেঝেতে পড়ছে। সাদা ধবধবে লুঙ্গিখানা রক্তে ধুয়ে উঠেছে। মুখে বাঁধা গামছাটা তখন মুখ থেকে নামানো, গলায় ঝুলছে। মুখ, গলা, হাতের কনুই অবধি রক্তের ছিটা, তার উপর কাঁচা মাটির আস্তরণ। লুঙ্গিতে মাটি ভরা, গলার লাল টকটকে গামছাতেও মাটি, ঘাম, রক্ত। হাতের কবজি অবধি মাটিতে ঢাকা, নখের ভেতর মাটি, খুবলে মাটি খুঁড়েছে বোধহয়। রক্তের সাথে মাটি মিশে একাকার পুরো শরীরটা। চাপ্পড়ের ধারালো দিকটায় এখনও শুকনো রক্তের ওপর অল্প স্বল্প আধ জমাট বাঁধা রক্ত। পায়ের চামড়ার স্যান্ডেলটা বস্তাতে বোধহয়। খালি পায়ের গোড়ালির ওপর অবধি মাটি, সেই মাটিতেও তাজা রক্ত মিশে আছে। সেই মাটি পায়ের তালু থেকে ঝরে মেঝেতে ছড়াতে ছড়াতে রুমে ঢুকল। গামছা দিয়ে আরেকবার ঘাম ও রক্তে একাকার মুখটা মুছে গোসলে ঢুকল। গোসল করে কোমরে গামছা পেঁচিয়ে বেরিয়ে এলো জয়। পা থেকে হাঁটু অবধি পশমে আবৃত, খোলা বুকে পশমে ঢাকা। টপটপ করে পানি পড়ছে চুল থেকে। চুল মুছতে পারে না ঠিকমতো জয়। পানি তার শরীরে লেগে থাকা মাটি ও রক্ত ধুয়ে নিয়ে চলে গেছে। নিতে পারেনি মুখের কাঠিন্য, তার উপর বিভৎস সেই গায়ে কাটা দেয়া দাগগুলো। চোখ দুটো লাল, তাতে বুঝি এখনও রক্তের নেশা। অন্তুর মনে প্রশ্ন জাগে, খুন করলে কি পুরুষদের গোসল করতে হয়? যতবার জয় মোরপিট করে ফিরেছে, যত রাতই হোক গোসল করতে দেখেছে। আজ না হয় মাটি ছিল, আগেও দেখেছে গোসল করতে। তখনও শরীরটাও প্রায় ভেজা, কোনো মতো শুধু গামছা পেঁচিয়ে বেরিয়ে এসেছিল। আচমকা এক অকাজ করল। অন্তুর বুক থেকে একটানে ওড়নাটা ছিনিয়ে নিয়ে গলায় পেঁচালো। গামছা ধরনের কিছু গলায় থাকলে সেটা বড় তৃপ্তিদায়ক লাগে তার। শরীর ঘামে প্রচুর, তারও সোর ছোটবেলার অভ্যাস। গলায় কিছু না রাখলে চলে না যেন। সেই ওড়না দিয়ে ঘাড় এদিক ওদিক কাত করে ভেজা শরীরটা মুছে লুঙ্গি পড়ল। হামজা রুমে ঢুকল। রিমি শুয়ে আছে, শরীরটা ভেঙে পড়েছে মেয়েটার। হামজা কপালে হাত রাখল। ঠোঁট, নাক লাল হয়ে আছে, মুখটা ফোলা ফোলা। অতিরিক্ত কান্না করেছে, ভয় পেয়েছে। জয় যখন বেরিয়ে যাচ্ছিল হামজার সাথে দেখা করে, দৌড়ে হামজার কাছে গেছিল। সোফাতে বসা হামজা তখন। রিমি দৌড়ে গিয়ে স্বামীর পায়ের কাছে লুটিয়ে বসল। হাঁটু দুটো দু হাতের বাহুতে জড়িয়ে লাল চিকচিকে চোখ মেলে জিজ্ঞেস করেছিল, জয় ভাইয়া কোথায় যাচ্ছে মেয়র সাহেব? মাঝার ভাইকে মারতে? কঠোর বলিষ্ঠ হাতের মুঠোয় হামজা রিমির থুতনিটা আলতো করে ধরে আঙ্গুল দিয়ে আদর করে বলেছিল, তোমার আরাম করা দরকার, রুমে যাও, আমি আসছি। রিমি যায়নি। স্বামীর হাঁটুতে আস্তে করে মাথাটা এলিয়ে দিয়ে আঁচল বিছিয়ে পা মেলে দিয়ে পড়েছিল। হামজা রিমির চুলে হাত বুলিয়ে দিতে দিতে গভীর ভাবনায় মত্ত হয়েছিল। থেকে থেকে তুলির মেয়ের কান্না ভেসে আসছিল। তরু ছাড়া কোয়েলকে কেউ চুপ করাতে পারে না। রিমি আরও হাতড়ে ধরল হামজাকে, যেন সে আশ্রয় চায়। কঠিন দেবদূতের মতো চেহারার ওই শক্ত সামর্থ্য পাষাণ্ড পুরুষটির খুব কাছে রিমির ছোট্ট দেহ ও দুর্বল মনটা একটুখানি আশ্রয় চায়। হামজা তখন উঠে রিমিকে কোলে তুলে নিল। রিমি হু হু করে কেঁদে উঠে মুখ লুকায় স্বামীর বুকে। হামজা আর বোঝার চেষ্টা করল না কেন কাঁদছে তার বউ। নারীকে বোঝার চেষ্টা করার অপচেষ্টা সে কখনোই করেনি। হামজার বিশ্বাস, নারী জাতকে বুঝতে চেষ্টা করলে এ জনম ভুরবে, পুরুষ জন্মটা পুরোটা বৃথা পড়ে যাবে। নারীদের নিয়ে হামজার কোনো কালে বিশেষ জ্ঞানধারা নেই। আস্তে করে এনে যখন রিমির কুঁকড়ে যাওয়া শরীরটাকে বিছানায় শুইয়ে দিল, রিমি তখনও গলা ছাড়েনি হামজার। হামজার ভারী পৌরুষ দেহটাকে অনেকক্ষণ ওভাবেই ফেলে রাখতে হয়েছিল রিমির শরীরটার ওপর। পরে একটু ঘুমিয়েছিল। এখন আবারও কপালে হাত বুলিয়ে দিয়ে যখন সরে যাচ্ছিল, রিমি ধরল, অর্থাৎ সে জেগে উঠেছে। আস্তে আস্তে উঠে বসল হামজার বাহু আঁকড়ে ধরে। হামজাকে বসালো সামনে, হাত দুটো গুটিয়ে কোলের ওপর রেখে হামজার কাঁধে কপাল ঠেকালো। হামজা আস্তে করে ভারিক্কি গলায় জিজ্ঞেস করে, কি হয়েছে বেগম? রিমি ডুকরে ওঠে, কণ্ঠ কাঁপে মেয়েটার। জয় ভাইয়া ফিরে এসেছে?
সাথে তোমার মাঝার ভাইয়ের দেহের বিভিন্ন খণ্ড এনেছে বোধহয়। দেখবে? হামজার বরফ শীতল কণ্ঠস্বর, তাতে রাজ্যের বর্বরতা যেন। রিমির কান্নারত দেহটা কেঁপে উঠল পুরুষটির নিঠুরতায়। তবু কেঁপে উঠে সেই পুরুষটিকেই আঁকড়ে চেপে ধরল খামচি দিয়ে। হামজা আবারও বিভ্রান্ত হয় নারী চরিত্রে। সে বোঝে না এদের, কখনোই না, চেষ্টাও করে না তাই। শুধু টের পেল আজ মাঝারের ওপর পুরনো স্মৃতির দমক আছে তার বউয়ের। তবু সাথে প্রশ্রয়ও আছে যে তারা মাঝারকে টুকরো টুকরো করে পশু দিয়ে খাওয়াতে পারে। রিমি তা কষ্ট ও সুখ দুটো মিশিয়ে অদ্ভুত অনুভূতি সহকারে দেখবে। আপন লোকের অতি পাপ মানুষকে অন্যরকম কষ্ট দেয়, তা ব্যাখ্যাতীত। সেখানে স্নেহের টান নয়, বিশ্বাস ভাঙার যন্ত্রণা থাকে। হামজা অনেকক্ষণ জড়িয়ে চেপে ধরে বসে রইল রিমিকে। ছোট্ট শরীরটা কাঁপছে, ছটফট করছে হামজার বুকের ভেতর পড়ে। হামজা জিজ্ঞেস করল, কি হয়েছে, কেমন লাগছে? জড়িয়ে এলো রিমির কণ্ঠস্বর। তরু বলেই আষ্টেপিষ্টে জড়িয়ে ধরল হামজার অর্ধঘরমাক্ত শক্ত শরীরটা। কয়েকটা খামচিও বসে গেল সেখানে। আরও চেপে ধরতে চাইছে যেন। খামচিগুলো দিয়ে ক্ষোভ ও যন্ত্রণা লাঘবের চেষ্টা করে চলল। হামজা বাধা দিল না, চুপচাপ চুলের ওপর হাত রেখে চেপে ধরে রইল নিজের সাথে। ফজরের আজান শেষ হয়ে গেছে, এখন আকাশ ফর্সা হয়ে উঠবে। হামজার ইচ্ছে করল জয়কে সঙ্গে নিয়ে নামাজটা আদায় করে আসতে। সুযোগ নেই, কাজ আছে তার। বলল, ঘুমানোর চেষ্টা করো, সব ঠিক আছে, কিচ্ছু হয়নি। বড় বড় ঘটনার আগে এমন সব ছোট ছোট আভাস সইতে হয়, তাতে সহনশীলতা বাড়ে রিমি। দেখো না, অ্যাডমিশন টেস্টগুলো কত কঠিন মনে হয়। কেন কঠিন হয় বলো তো? কারণ অ্যাডমিশন টেস্টের পর যে লেভেলটা, সেটা আরও বহুগুণ কঠিন। সেই অ্যাডমিশনের কাঠিন্য পাড়ি দিয়ে যে ক্যান্ডিডেটগুলো এগিয়ে যেতে পারে, ধরে নেওয়া হয় এরা পরের ধাপের কাঠিন্য সইতে পারবে। নয়তো তো দেখতে যাকে তাকেই ভালো কোথাও অ্যাডমিট নেওয়া হতো। তা হয় না। বড় কিছুতে যোগদান করতে সেই সহনশীলতা চাই। এটুকুতে আমাদের ভাঙলে চলে না রিমি। আমি শিখিইনি তা। বয়স 15তে থামিনি। তখনও এমন বহুত কিছু দেখেছি, তাই আজ এখানে না থামলে আরও ওপরে। বুঝলে না তুমি? দরকার কি? সকাল হয়ে আসছে, ঘুমাও এখন, আমার কাজ আছে। জয় ডাকবে এখনই। এ তো আদুরে গলায় এত হিংস্র সব কথা বলা যায়? এই প্রশ্নতেই আটকে থেকে রিমি দেখল তার স্বামী বেরিয়ে যাচ্ছে রুম থেকে। সে গুটিসুটি মেরে পড়ে রইল বিছানার সাথে। লোকটা কি তাকে অবহেলা করছে? এই ব্যস্ততা ফুরোবে কবে? এখন কি পারত না রিমিকে জড়িয়ে নিতে, একটু ঘুমিয়ে নিতে? আচ্ছা, এই ব্যস্ততা কাটলেও কি রিমির পাশে শোবার জন্য ওই পাষাণ্ড পুরুষটা থাকবে? রিমি এতকে ওঠে, গলা শুকিয়ে আসে ওর। দৌড়ে গিয়ে জাপটে ধরতে ইচ্ছে হয় লোকটাকে, কিন্তু হাত পা আটকে আছে বিছানার সাথে। জয়ের কণ্ঠস্বর ভেসে আসে, ভাই, হামজা ভাই। বড় ঘরে দিনরাত নেই, ও জায়গা চিরকাল অন্ধকূপ। তৈরিটাই ওভাবে করে নিয়েছিল হামজা, তাতে কোনো জানালা নেই। জয় হাতের চটের বস্তাটা মেঝেতে ঘষে ঘষে টেনে এনে রাখল। শরীর তখনও ভেজা। মুরসালিন বলল, এখন গোসল করলি নাকি? জয় একবার তাকিয়ে দেখে আবার নিজের কাজে মনোযোগ দিয়ে বলল, তোর অজুর পানি চাই তো, বল। মুরসালিন বেশ ক্লান্ত স্বরে বলল, তা তো চাই, শুধু আমার নয়, সবারই চাই। হাতটা খুলে দে, বাথরুমেও যেতে হবে। জয় কঠিন মুখে উপহাস করে উঠল, হ্যাঁ, একটু ইবাদতবন্দিগি বেশি করে কর, টপকে যাবি যখন তখন, পাপ টাপের মাফ চেয়ে নে। উপহাসের স্লান হাসি হাসল মুরসালিন মহান। হ্যাঁ, তা তো চেয়ে নিতেই হবে। তোদের এই দিক দিয়ে খুব সুবিধা জয়। তোদের পাপ টাপ নেই জীবনে, সৃষ্টিকর্তার ইবাদত বা ক্ষমা চাওয়ার ঝামেলাও নেই। তীব্র খোঁচা মারা কথাটা শেষ হল না মুরসালিনের। জয় একখণ্ড লোহা তীব্র বেগে ছুঁড়ে মারল মুরসালিনের দিকে। তা লাগলে নির্ঘাত মাথাটা ফেটে এখনই খারাপ কিছু হয়ে যেতে পারত মুরসালিনের, কিন্তু আঘাতটা ফসকে গেল। আর সেটা জয়ের ইচ্ছেতেই বুঝি। মুরসালিনের হাতের বাঁধন খুলে দিয়ে এসে জয় ধাতু গলানোর চুল্লিতে গুঁড়ো চুনাপাথর ও কোক মেশাল। যখন চুল্লি জ্বলল, বড় ঘরের তাপমাত্রা প্রায় অসহনীয় পর্যায়ে চলে যাচ্ছিল। ঘেমে আরেকবার গোসল করে উঠল জয় ও হামজা। জয় চুল্লি জ্বালিয়ে কিছু গুঁড়ো লৌহ মেশাতে থাকল চুল্লিতে। হামজা চটের বস্তা উপুর করে ঢালল। ঝরে পড়ল তাজা দুটো কাটা পা ও দুটো হাত। থকথকে হয়ে আছে শিরা উপশিরা থেকে ঝরা কষানি ও জমাট বাঁধা রক্ত। এক কোপে কেটে নিয়েছে দেখেই বোঝা যাচ্ছিল। এখনও হাতের আঙুলে মাঝহারের ব্যবহৃত মেটে রঙা পাথরের আংটিটা আছে। বাচ্চারা ভয় পাচ্ছিল। মুরসালিন থামালো ওদের। হামজার কোনো বিশেষ খেয়াল নেই আজ ওদের দিকে। সে চাপ্পড় দিয়ে মাঝহারের কাটা হাত পা ছোট ছোট টুকরো করছে। হাড়গুলো ছড়ানোর সময় পাথর ব্যবহার করল। এরপর টুকরোগুলো ছুঁড়ে মারল এক এক করে জ্বলন্ত চুল্লিতে। এমনিতেই গলিত লোহার গন্ধ অসহনীয় হয়। জয় হামজা দুজন খুব অভ্যস্ত, কিন্তু বাচ্চাগুলো অস্থির হয়ে যাচ্ছিল। তার উপর কাঁচা মানুষের মাংস, হাড় ইত্যাদি ঝলসে যেতে লাগলো চুল্লিতে। অসহ্য দুর্গন্ধে বড় ঘরে থাকা মুশকিল হয়ে যাচ্ছিল। মুরসালিন দেখল জয় কিছু ঢালছে চুল্লিতে, হয়তো পেট্রোলিয়াম কয়লা হবে। বড় ঘরের ডান পাশে একটা ক্রুসেবল মেটাল মেল্টিং মেশিন আছে,
ওটা বোধহয় অচল। হামজা জিজ্ঞেস করল, মাথাটা কোথায়? পুঁতে রেখে এসেছি। কবরস্থানে খাদেম ছিল? বাইরে দাঁড়িয়েছিল। টাকা দিতে হয়েছে? জয় কথা বলল না। তার পুরো শরীরে ঝর্ণা বয়ে যাচ্ছে ঘামের। মুরসালিন নামাজ শেষ করে বসে দেখল দুই ভাইয়ের বর্বরতা চুপচাপ। মাঝহারের মাথাটা কবর দিয়ে রেখে এসেছে, হাত পাচারটা এখানে গলিয়ে নিশ্চিহ্ন করে ফেলছে। অর্থাৎ কোথাও শুধু কোমর থেকে গলা অবধি দেহখণ্ডটুকু ফেলে রেখে এসেছে। তা দেখে ওটা কার দেহখণ্ড তা শনাক্ত করাও মুশকিল। মুরসালিনকে আবারও স্পটলাইটের নিচে বাঁধল জয়। মুরসালিন জিজ্ঞেস করল, কাকে খণ্ড করে এলি? কি হয়েছে? কোনো পাপের পুরস্কার পেয়েছিস নাকি আবার? জয় মুরসালিনের দিকে কোমর ঝুঁকিয়ে দাঁড়িয়ে মুচকি হাসল। কোল যেটা কোচমুচিয়ে চিবিয়ে খেয়ে ফেলব, কথাবার্তা মেপে বলবি। মুরসালিন হাসল, দাড়ি বাল্লা কথায়। আমার কথা মাপার আগে তোদের পাপ মাপতাম। কতটা পাপ জমা হলে বা তার প্রতিদান আসতে শুরু করে? তোদেরটা শুরু হয়েছে বোধহয়, অবশ্য শুধুই আন্দাজ আমার। জয় ওর ডান হাত খোলা রেখে সামনে একটা মোড়া নিয়ে চেপে বসল। একটা কাগজ ও কলম এগিয়ে দিয়ে বলল, একটা সুন্দর স্টেটমেন্ট দে তো বাপ। বহুত জ্বালাচ্ছিস, এমনিতেই মন মেজাজ ভালো না। যা বলছি সেটা লেখ। তা মন মেজাজের কি হয়েছে বলবি তো? যা বলছি সেটা কর মুরসালিন। কথা বলতে আগ্রহ পাচ্ছি না। মুরসালিন অটল পর্বতের ন্যায় মাথা নাড়ল। এতই সহজ হতো তাহলে কি এত কিছু করতে হতো তোদের? এতদিনে পারলি না, আজ এমন কি হলো যে সহজ ভাবছিস? আর কি বলতে বলছিস তোরা, যা আমি করিইনি? করলেও তা শুধুই প্রতিক্রিয়া। ক্রিয়া তোরা দেখিয়েছিলি শুরু থেকে। হাজার হাজার প্রাণ নিয়েছিস। সেসব অবিচারের একটু প্রতিক্রিয়ায় এত জ্বলন ধরেছে কেন তোদের? কিছুই করিনি আমরা, শুধু আল্লাহর নামে সয়ে যাচ্ছি। করিসনি? শালা জঙ্গির দল, দেশদ্রোহী শালা তোরা। টুপি দাড়ি গালে মাথায় ঝুলিয়ে দেশের সাথে বেইমানি করে যাচ্ছিস যুগের পর যুগ। কিসের বেইমানি জয়? এই দেশটার অধঃপতনে কত আনা দায় আমাদের দিয়ে মিছে মিছে পাপ মুক্তর অভিনয় করতে চাস তোরা? তোদের বিবেচনাবোধ খুলুক। আমিন। হামজা শান্তস্বরে বলল। বেশি ঝটপটাচ্ছিস মুরসালিন, শান্ত হও। নইলে কি করবেন? শান্তস্বরে বলল মুরসালিন। এরপর জয়ের দিকে ফিরল। তোদের বোঝাপড়া আমার সাথে। ওই বাচ্চাগুলোকে ছেড়ে দে, ওরা কিচ্ছু করেনি। তোদের শক্তি ক্ষমতার, আমাদেরটা দিলের। ভুলে যাস না, প্রাণ নিয়ে যারা পালায় তাদের দৌড়ের গতি বেশি হয়। একবার ছেড়ে দিয়ে দেখ না। বেঁধে রাখতে হয় কেন? কারাগারে দিতে হয় কেন? রাতের আন্ধারে মেরে ফেলে দিতে হয় কেন? রাজপথে সামনে আসার সৎসাহসটুকু বুকে নেই তা জানিস তো তোরা। মিছে মিছে বাহাদুরি দেখাস না ভাই, বিরক্ত লাগে। জয় কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থেকে কাগজটা এগিয়ে দিয়ে কেবল শীতল স্বরে বলল, স্টেটমেন্ট। তুই শুধু ব্যক্তিগত আক্রোশ থেকে এসব করছিস জয়, আর যেটা শুধুই ভুল বোঝাবুঝিতে সৃষ্টি হয়েছে তোর মাঝে। জয় রোবটের মতো স্থির স্বরে কেবল উচ্চারণ করল শক্ত মুখে, স্টেটমেন্ট। কিসের স্টেটমেন্ট? দেশের সাথে গাদ্দারি করে আসছিস তোরা সেই পূর্ব পাকিস্তানের আমল থেকে। এখন আবার সংখ্যাগরিষ্ঠতার চেষ্টা করছিস, দেশের ক্ষমতাকে উপড়ে ফেলে নিজেরা ক্ষমতায় বসতে। এসব লিখবি। কাকে কাকে মেরেছিস আর কারা জিম্মি আছে তোদের কাছে সেসবের হিসেব দিবি। সব স্বীকারোক্তিমূলক একটা স্টেটমেন্ট চাই। জয়ের কণ্ঠ ফুঁড়ে আগুনের হলকা ছুটছিল। আগুনটুকু গিলতে গিলতে যেন আবারও রিপিট করল কথাগুলো। মুরসালিন শান্ত স্থির কণ্ঠে বলল, যে কথাগুলো বললি তার কোনো যুক্তিযুক্ত ব্যাখ্যা বা প্রমাণ আছে তোর কাছে? হামজা চুপচাপ বসেছিল। এবার তাকালো চোখ তুলে। জয় বলল, একটা স্টেটমেন্ট দে। কিন্তু মিথ্যে স্বীকারোক্তি দেব? কিন্তু কেন? ওদের বাঁচাতে। তুই তো আমির ওদের না। তোর সামনে মরবে দেখতে ভালো লাগবে না তোর? ওরা বাঁচবে না এতে। জয় দাঁত খিচে উঠল। জয় আমিরের কথার নড়চড় হয় না। মুরসালিন মাছি তাড়ানোর মতো অবজ্ঞা করে বলল, রাখ তোর জিকির। কথায় কথায় কি এত নিজের নাম জপিস মূর্খের মতো? নিজের ভেতরে কখনো ঝেঁকে দেখেছিস কত বড় ফাঁপা ঢোল তুই? এক পর্বতসম হাহাকার নিয়ে শুধু দাপিয়ে বেড়াচ্ছিস ক্ষমতার দপটে। আদতেও কি তোর বলতে কিছু আছে? সজোরে একটা ঘুষি মারল জয় মুরসালিনের ক্ষতবিক্ষত মুখটার ওপর। রক্ত বেরিয়ে এলো। মুরসালিন মলিন মুখে হাসল। তুই সত্যি নিতে পারছিস না জয়। তুই জানিস আমি ঠিক, তুই ভুল। তবু এই ক্ষমতার দপট আর অপশক্তির দ্বিধান্বিত লড়াই। পিছু হটে যা জয়, পাপ করিস না আর। হামজা ভাইয়ের ক্ষমতার খিদে আছে, তোর তো তা নেই। শুধুই ব্যক্তিগত আক্রোশ। ছেড়ে দে এসব। একটু থেমে মুরসালিন বলল, খিদে বড় খারাপ জিনিস জয়। জানিস তো ১৯৭২-এর আন্দেজ পর্বতে প্ল্যান ক্র্যাশের ঘটনায় ৭২ দিন যে যাত্রীগুলো বরফের পর্বতে আটকে ছিল, খিদে ওদের কি পর্যায়ে নিয়ে গেছিল? ওরা নিজেদের সহযাত্রীদের দেহের মাংস ছিঁড়ে খেয়ে বেঁচেছিল। এ থেকে আন্দাজ করতে পারবি খিদে কতটা ভয়াবহ রিপু। শুধু পেটের খিদেই নয় জয়, মানুষের ষড়রিপুর মাঝে একটি এই লোভনীয় খিদে। সেটা যে কোনো কিছুর খিদে হতে পারে, হোক ক্ষমতার, যা মানুষকে সর্বোচ্চ নিচে অবধি নিতে পারে। হামজা থামবে না। তুই কেন তার সঙ্গী ও সাক্ষী হচ্ছিস?
তোরে কি হাল হয়েছে জয়? তোর নীতির বাণী পকেটে রাখ মুরসালিন। ভালোই মাইন্ড কন্ট্রোল করার ট্রিক্স শিখেছিস দেখছি বাপ। রাজনীতি আর শিবির থুক্কু জঙ্গিবাদ ছেড়ে কি সাইকোলজি নিয়ে গবেষণা করছিস? বালের প্যাচাল ছাড়। রাজধানীতে ছাত্রলীগের কয়েকজন নেতা জিম্মি আছে তোদের কাছে, তাদের খোঁজ দে, বাচ্চাগুলোকে ছেড়ে দেব। মুরসালিন হতাশ নিঃশ্বাস ফেলল। তাহলে চল একটা সওদা করি। জয় তাকিয়ে রইল। মুরসালিন বলল, আমাদেরও অসংখ্য লোক তোদের কাছে বন্দী, যারা ধুঁকে ধুঁকে মরছে, আবার কতজন কারাবাসে যাচ্ছে। তাদের ছাড়িয়ে আন। আজ যা রাজধানীতে, তোর উপর মহলের কর্তাদের বল ওদের ছেড়ে দিতে। দেশটাকে ক্ষমতার ক্ষুধা নিবারণের সুস্বাদু খাবার না বানিয়ে অন্তত কিছুটা ন্যায় নীতিতে বাহাল রাখতে বল। দেশটা জঙ্গল, দেশের জনগণ জঙ্গলি জানোয়ারে পরিণত হয়ে যাচ্ছে দিন দিন। ভালো লাগে এসব? জয়কে সরিয়ে দিল হামজা, ঠেলে বড় ঘর থেকে বের করে উপরে পাঠাতে চাইল। যা, ঘরে যা, একটু ঘুমা। জয় গেল না, চুপচাপ বসে রইল ইস্পাতের খণ্ডের ওপর। হামজা বসল মুরসালিনের সামনে। 3 দিনের পর একটা কুলখানির আয়োজন করা হলো পাটোয়ারি বাড়িতে। পুরো এরিয়ার লোকের নিমন্ত্রণ, হাজার হাজার লোক খাবে। সকাল সকাল বাজারে গেছিল জয়। ভ্যান ভরে ভরে বাজার এলো। জয় ফিরল রিকশাতে। তার বাইকের প্রতি কোনো মোহ ছিল না কখনো। যুবক বয়সেও কখনো বাইক নিয়ে অযথা ফুটেজ খেয়ে বেড়ানোর মতো কোনো প্রবণতা তার চরিত্রে দেখা যায়নি। একবার জয়কে এক নারী বলেছিল, জয় আমির সাহেব, যে নদীর গভীরতা বেশি তার বয়ে চলার আওয়াজ কম। জয় মানে কথাটা। আর কখনো দেখা হয়নি নারীটির সঙ্গে তারপর। তবু জয় মানে, যার গভীরতা বেশি তার চলনে তর্জন গর্জন থাকে না। সেই নারী আরও বলেছিল, রহস্য কোনটা জানেন? সেটা যে রহস্য, সেটাও এক প্রকার রহস্য, সেটাই রহস্য। জয় বিরক্ত হয়ে বলেছিল, বালের কথা কইয়েন না, বুঝায় কন। নারীটি ধারালো ঠোঁট কিঞ্চিত এলিয়ে হেসেছিল। রহস্যকে আপনি দেখবেন, নাড়বেন, অনুভব করবেন, খুব কাছে থাকবেন, অথচ বুঝতে পারবেন না ওটা এক রহস্যের দ্বার। সেটা হলো রহস্য, অর্থাৎ যা রহস্য তা দেখে বোঝা যাবে না সেটা রহস্য। রহস্যের রহস্যটাও এক প্রকার রহস্য। এসব কেন মনে পড়ছিল আজ রিকশায় চলাচলের সময় জয় জানে না। লোকের দিকে ওর খেয়াল নেই। তবু যে লোকে ঘটা করে ওকে সালাম ঠুকে যাচ্ছে তা বুঝল। মনে মনে বকে উঠল, তেলবাজ বাঙাল সম্প্রদায়। জয় রিকশাওয়ালাকে বলল, একটা শাবনূরের গান শুনবি? উৎসাহে মাথা নাড়ে রিকশাওয়ালা। হ ভাই, শুনি। জয় গেয়ে উঠল, যেই ডালে বাঁধি বাসা ভাঙে সেই ডাল, আমার এমনই কপাল। ফটকের সম্মুখে থেমে দেখল ছেলেরা বাজার নামিয়ে নিচ্ছে। সে রিকশার ভাড়া মিটিয়ে পেছনের ভ্যান থেকে খাঁচা নামালো। 4টে বিদেশি মাংসাশী কুকুর, সরু সরু ধারালো দাঁত সবসময় বেরিয়েই থাকে। ওরা ক্ষুধার্থ, দেখেই বোঝা যাচ্ছিল। ছেলেরা চমকালো, ভাই এইডারে কি করবেন? জয় হাসল, জবাই করে গরুর মাংসের সাথে মেশাবো, অত হালাল মাংস কেনার টাকা নাই। সবাই তাকিতুকি করল। জয়ের আদেশে বিশাল খাঁচাটাকে নিয়ে গিয়ে ওয়ার্কশপের ওপারের ঘরে রাখা হলো। নির্দেশ রইল যেন কুকুরগুলোকে এক ফোঁটা পানিও যেন দেয়া না হয়। রতন এগিয়ে এলো, ভাই একখান জরুরি কথা আছে। ওমা, তাই নাকি? বল বল। জয়ের রসিকতায় সবাই হাসল। রতন একটু মিয়ে গেল। জয় বলল, কি বলবি? গতকাল রাত্রিরে সাবেক মেয়র ঝন্টু সাহেবরে কেটে জানি খুব খারাপভাবে খুন করছে ভাই। জয় চমকে উঠল, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইস, সকাল সকাল কি দুঃখের খবর শোনাইলি রে মফিজ। যা হোক, লোকটারে আল্লাহ বেহেশতবাসী করুক। সবাই বলো আমিন। সবাই সমস্বরে স্লোগানের মতো করে বলে ওঠে আমিন। শেষে আবার কেউ অভ্যাসবশত মুখ ফসকে বলে ফেলল, জয় বাংলা। জয় ক্ষীরে তাকালো, তারপর চট করে হেসে ফেলল। তা দেখে ছেলেদের যে কি খুশি। ওরা পরিস্থিতি বোঝে না। ওরা খালি জানে ওদের জয় ভাই হাসলে ওদের মুখ বেজার থাকার নয়। জয় হাত মুঠো করে বিপ্লবীদের মতো করে উঁচিয়ে ধরে বলল, জয় বাংলা। সিঁড়ি দিয়ে ওঠার সময় পা টলছিল। জ্বর চলে এলো কেন হঠাৎই বুঝতে পারছিল না জয়। গতরাতে বাড়ি ফিরেছে রাত 3টায়। এরপর ঘুম হয়নি ঠিকমতো। গা টলছে। জয়ের চোখের সামনে তরুর জ্বরে কুকড়ে যাওয়া মুখটা ভেসে ওঠে। বকে ওঠে মাথা ঝাড়া মেরে, হ্যাঁ শালা, কী সব ধনবাল ভাবিসে? রিল্যাক্স জয়, কিচ্ছু হয় নাই। অল টাইম অল রাইট। কি বললাম বলতো? জয় বিকেল অবধি পড়েছিল বিছানায় ওভাবেই। বেহুশের মতো লাগছিল দেখতে। অন্ত কাজের ব্যস্ততার মাঝেও কয়েকবার ঘরে এলো। ওভাবে জয়কে পড়ে থাকতে দেখে বেশ লাগছিল। প্রতিবার আনমনে স্লান হাসল। নিঃশব্দে মনে মনে জয়কে ডেকে বলল, নিজের ঘা সারে সলো আনা জয়। পাপ সামনে এসে দাঁড়ানোতে নিজেকে খোদা দাবি করা ফেরাউনও সর্বশক্তিমান আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করেছিল। আপনারা তো নির্বোধ মূর্খ মানব, যারা মিথ্যা দাপটে লুটেপুটে বেড়াচ্ছেন। বাচ্চাদের সকাল থেকে কিছু খেতে দেয়া হয়নি বোধহয়। অন্তু ও জয়কেও বিকেল অবধি খেতে ডাকল না।
সামান্য কিছু এনেও দিল না। রিমি যখন হামজাকে খেতে দিচ্ছিল, অন্তর ইচ্ছে হয়েছিল খাবার প্লেটটা এক ঝটকায় কেড়ে নিয়ে সবটুকু খাবার কোনো পশুকে বিলিয়ে দিতে। পারেনি। সে নিজেও খায়নি সকাল থেকে। খিদে মরে গেছে আজকাল। পানির পিপাসাও সারাদিনে বিশেষ একটা টের পায় না। কোনো মতো একবেলা সামান্য খেতে গেলেও গলায় খাবার আটকায় যেন। মাগরিবের ওয়াক্তের খানিক আগে নিচে গিয়ে ছেলেদের দিয়ে দুধ আনালো। সন্ধ্যার দিকে এক গ্লাস গরম দুধ নিয়ে এলো জয়ের জন্য। জয় চিত হয়ে শুয়ে কিউব মেলাচ্ছে আনমনেই। তা মিলছে কিনা সেদিকে খেয়াল নেই। খালি গায়ে এসির বাতাসে লোমকূপ শিউরে শিউরে উঠছে মাঝে মধ্যেই। জ্বরের তোপে চোখ দুটো লাল। তা দেখল খুঁটিয়ে খুঁটিয়ে অন্তুর আজকাল শুধু চোখের সামনে ভেসে ওঠে মমতাহিনার ছিন্ন ভিন্ন ছোট্ট দেহটা। অথচ সেভাবেই যখন এবাড়ির মেয়ে তরু অত্যাচারিত হল, তখন দুই ভাইয়ের হত্যাযজ্ঞের আয়োজন অন্তুকে অবাক করে তুলছে ক্ষণে ক্ষণে। দুজনই মেয়ে, সমান তাদের শেষ যন্ত্রণা। অথচ দুই ভাইয়ের প্রতিক্রিয়া কত ভিন্ন। জয়ের শরীর টকবক করে ফুটছে যেন। অন্তু হাত ছুঁইয়ে চমকে উঠল, দুধের গ্লাস ধরল মুখের কাছে। জয় ছিটকে সরে গেল। ধুরশালী, কি এইটা? তোরে আনতে বলছি এই জিনিস, এর চাইতে বিষ ভালো, সরা। অন্তু টকবগে গরম দুধের গ্লাসে ঝাঁকি মেরে তা জয়ের হাতে ফেলল। জয় ছিটকে ওঠে। অন্তু বলল, আমার সঙ্গে মুখের ভাষা সংযত রাখবেন। লোক যাই জানুক, আপনি তো জানেন আমি রাস্তার মেয়ে না। এটুকু খেয়ে নিন, ভালো লাগবে। জয় কিছুক্ষণ ভ্রু কুচকে চেয়ে থেকে আলতো করে প্রসন্ন চিত্তে হাসল। বমিটা তোর গা ভরে করি, এরপর অবেলায় একটা গোসল দিয়ে আয়। সরাবাল, দুধ আমি খাই না। অন্ত বলল, পছন্দ না? জীবনে খাই নাই। থুহ, সরাও। অল্প একটু নিন, আমি খাইয়ে দিচ্ছি। জয় ভ্রু কুচকে চেয়ে থাকে দেখে অন্ত বলল, বিষ-টিষ নেই, নিশ্চিন্তে খেতে পারেন। এভাবে মারার হলে শত রাত সুযোগ পেয়েছি। জয় হেসে মাথা নাড়ল। আমি খাই না দুধ, তুমি খেয়ে ভালো। অন্ত কিছুক্ষণ অপেক্ষা করে দুধটা ঠান্ডা করল। এরপর এগিয়ে এলো। জয়ের বাহুটা ধরে এগিয়ে আনতে গেলে ইচ্ছাকৃত জয় এসে অন্তর কাঁধের ওপর হেলান দিয়ে আধশোয়া হয়ে পড়ে রইল। অন্তু আপাতত কিছু বলল না। দুধের গ্লাসটা জোর করে মুখের কাছে ধরল। খান এটুকু, জ্বরে তো গা পুড়ছে, খুব সুখ লাগছে তাতে। দুধটুকু খেয়ে মিনিট 15 বাদে জয় ঘুমিয়ে পড়ল। হামজা বাড়িতে ছিল না। অন্ত চাবি নিয়ে চলে যায় বড় ঘরের দিকে। পিপাসার্ত শিশুগুলো অন্তকে বড্ড জ্বালায়। ওদের খাওয়া না হলে তার গলা দিয়ে পানি নামে না। জয় ঘণ্টা কয়েকের আগে উঠবে না। অন্তুর ভেতর থেকে কেউ ডেকে ওঠে, তুই ধোঁকাবাজ হয়ে উঠেছিস, নয় কি? অন্ত প্রতিবাদ করে, পাপের ত্রাসে পিষ্ট হয়ে মরা আত্মহত্যা হতো। এটা ধোঁকা নয়, হয়তো কৌশল, বেঁচে থাকার কৌশল, বাঁচিয়ে রাখার কৌশল। একটু চুপ থেকে ফের বলল, হয়তো আমি খুব খারাপ হয়ে গেছি। তাচ্ছিল্য করে হেসে বলে, খারাপের রাজ্যে ভালোর প্রবেশ খারাপকে ভালো করেনি, ভালোকে খারাপ করেছে। এরই দৃষ্টান্ত প্রতিষ্ঠিত হল, নয় কি? রাত 9টার দিকে ঘুম ছাড়ল জয়ের। বাইরে মহিলাদের কোলাহল। আগামী দিন একটা বিরাট আয়োজন পাটোয়ারি বাড়িতে। রসুন পেঁয়াজ কাটাকুটো এবং বিভিন্ন ব্যবস্থাপনা চলছে। অন্তু ঘরে ঢুকল। বাচ্চাদের পানি খাইয়েছে, টুকটাক শুকনো খাবার দিয়েছে, কিন্তু কিভাবে ওদের বের করা যায়? চতুর দুর্বৃত্তের মতো দুই ভাইয়ের চোখ, তা ফাঁকি দেওয়ার উপায় খুঁজে পায়নি সে। ঘড়ির কাঁটা রাত 10টার দিকে। জয় বরাবরের মতো উপুর হয়ে শুয়েছিল, হাতে মোটা চুরুত, ধোঁয়ার দুর্গন্ধে ঘর জুড়ে। জয় জিজ্ঞেস করল, দুধে কি মাল মিশিয়েছিলে ঘাড়োয়ালি? মাথা ঝিমিঝিম করতেছে এখনও। ক্লোজেপাম ড্রাগস অল্প পরিমাণে দিয়েছি, কিছুক্ষণ শুয়ে থাকুন, রেশ কেটে যাবে। তোমার ভয় লাগলো না কথাটা স্বীকার করতে? প্রশ্নই ওঠে না। আমি নিজের কৃতকর্ম যে কোনো পরিস্থিতিতে স্বীকার করে নিতে অভ্যস্ত, হোক সেটা ভালো অথবা খারাপ। দ্বিমুখিতা আগে একদমই ছিল না আমার মাঝে। জয় সন্তুষ্ট হাসে। তাদের দুজনের মাঝে অসংখ্য বৈশিষ্ট্যগত মিল, তবু তারা পরস্পরের বিপরীতে রক্ত পিপাসু একে অপরের। এটা কি নিয়তি অথবা অন্য কিছু? অপ্রকৃতস্থর মতো জোরে করে হেসে উঠল জয়। দুশ্মনী হো তো এইসি। তোমার আমার এই ইকুয়েশন দুনিয়ার ইতিহাসে প্রথম না, যেখানে সব বুঝে শুনে বলতে পারেন। আর এটাও অনিস্বীকার্য, অতিমাত্রায় ঝানু আপনি, অথচ এত সব অসাধারণ বুদ্ধিমত্তা কুপথে ব্যয় করে ফেললেন। সেক্ষেত্রে এখানে আমিও জানি, আপনি জানেন, আপনিও জানেন, তা আমি জানি, সেটা আমরা দুজনেই জানি। আমি আপনি সেটাও জানি। কথাটা কার মতো জানি বললে? কার মতো? জয় চুপ থেকে বলল, বড় ঘরে ছিলে কতক্ষণ? দরকার যতক্ষণ। আপনি শুয়ে থাকুন, বাইরে কাজ আছে। জড়ানো কণ্ঠে জয় গান ধরল। সোহাগের দিলাম বেড়া ঘরের চারিপাশে, মায়ার লাগাইলাম আড়া নিন্দার বাতাসে গো নিন্দারও বাতাসে। সাধেরও পীড়িতের ঘর হয় না যেন নড়বড়, তাই ধৈর্যের রাখলাম একটু ঢাল। ওমনোরে সুখেতে রব চিরকাল, ওমনোরে সুখেতে রব চিরকাল। গতরাত 1টার দিকে হামজা ও জয় বেরোলো বাড়ি থেকে। রাস্তাঘাট নিস্তব্ধ প্রায়।
লোকজন না থাকলে বের হওয়াটা ভালো, নয়তো ঘিরে ধরে সবাই। জয় চুপচাপ হাঁটছে, কথা বলছে না কোনো। হামজা পকেট থেকে ছোট্ট একটা হিপ ফ্লাস্ক বের করে দুটো চুমুক দিল। জয় বলল, কি ব্যাপার ভাউ, মাল খাচ্ছ কেন? রোজ রোজ তোর হাতে মানুষ তুলে দিতে পারি না। আমি তোমার হাতে মানুষ তুলে দিতে পারি না, অভ্যাসের খেলাপ হবে। তুমি শুধু বাড়ির সামনে অবধি যাবে, ভেতরে যাব আমি, তুই বাইরে থাকবি। জয় ঘাড় নাড়ল। হুঁ, খুন করার আগে যাদের মাল খেতে হয় তাদের হাতে মানুষ তুলে দিতে পারি না আমি। মানুষের রুহুর একটা ইজ্জত আছে, ও একটা মাতালের হাতে দেহ ছাড়বে কেন? জয়ের কথায় হামজা হেসে ফেলে কোমরে একটা লাথি মারল। তাতে পা ফসকায় জয়ের। হামজা সোজা হয়ে দাঁড়িয়ে থাকল, তুলল না জয়কে, বলল, ওঠ, উঠে দাঁড়া। এভাবেই গড়েছে হামজা জয়কে। পড়ে গেলে টেনে তোলেনি কখনো, ছেড়ে দিয়েছে। এরপর বলেছে, নিজে শক্তিতে উঠে দাঁড়াতো জয়, কামন, গেট আপ, বি স্ট্রং ইন ইয়োর ওন স্ট্রেংথ, ইউ অনলি নিড ইয়োর সেলফ, ফাকিং নো ওয়ান এলস, ইভেন ইনক্লুডেড মি। জয় রক্তাক্ত হাঁটু নিয়ে জেদে দাঁত চেপে উঠে দাঁড়ানোর চেষ্টা করে বারবার পড়ে যেত, তবু শেষ অবধিও হামজা হাত বাড়ায়নি কখনো। জয় যখন নিজে উঠে দাঁড়িয়েছে তখন জাপটে ধরেছে জয়কে, তার আগে নয়। আজও তাই করল, অথচ আজ আর চেষ্টা একবারের বেশি নয়। এক ঝাড়াতে সোজা উঠে দাঁড়ায় জয়, মেরুদণ্ড সোজা করে। পোলের লাইট কোথাও কোথাও নষ্ট, সেসব জায়গায় অন্ধকার, ফাঁকা রাস্তা। কুকুরগুলো জোট পাকিয়েছে। জয়কে অন্ধকারে দেখেও চিনতে ভুল হয় না ওদের, পিছু নিল। ঠিক যেন সৈন্যবাহিনী দুই ভাইয়ের পিছে পিছে নিরাপত্তা দিতে এগিয়ে চলেছে। হামজা জিজ্ঞেস করল, মাঝারের বডিটা কোথায় ফেলেছিস জয়? পুরনো গোরস্থানের ধারে পচা পুকুরের পানিতে। হামজা শান্ত চোখে চাইল। অর্থাৎ আমার শ্বশুরবাড়ির লোক এখনও জানেই না যে মাঝার উপরে পৌঁছে গেছে। হামজার মুঠোয় পেঁচানো গামছাটা নিয়ে জয় মুখে জড়াতে জড়াতে বলল, আশা করা যায় বডি পচে পানির সাথে মিশে যাবে, তবু খবর পাবে না। বডিই পাবে না, খবর কেমনে? তাছাড়া ওর বাপ জানে তরুকে মেরে ও পলাশের সাথে আন্ডারগ্রাউন্ড হয়েছে, খোঁজও করছে না, কাউকে করতেও দিচ্ছে না। খোঁজ করতে বলার আগে সেও নিখোঁজ হয়ে যাবে। ভাউ, তোমার একটু দুঃখিত হওয়া উচিত। হাজার হক চাচা শ্বশুর। হামজা দুঃখিত গলায় বলল, দুঃখিতই তো আমি, খুব দুঃখিত। নিজ হাতে খাতির করতে পারছি না, এর চেয়ে বড় বড় দুঃখ কি হতে পারে? হাজার হোক চাচা শ্বশুর, ওনার ভাইয়ের মেয়ে আমার বউ, আমার হাতে ওনার রক্ত লাগবে, এটা অধর্ম হয়ে যাবে। অধর্ম আমার স্বভাবে নেই। আমারও। জয় কথাটা উচ্চারণ করতেই দুই ভাই অট্টহাসিতে ফেটে পড়ল। উন্মাদের মতো হাসে দুজন। গায়ে কাটা দেয়া সেই নির্জন রাস্তায় ওদের অপ্রকৃতস্থ হাসির ঝনঝনে আওয়াজ ভৌতিক লাগল শুনতে। মাঝারদের বাড়ির প্রাচীর দাঁড়িয়ে আছে একদম রাস্তার সাথে, পাশেরটা হামজার শ্বশুর বাড়ি। ওরা দুই ভাই বাড়ির পেছনে গেল। জয় লুঙ্গিতে কাছা মেরে প্রাচীর টপকাল। হামজা পেছনের আশপাশ দেখে বাড়ির সামনের রাস্তায় দাঁড়ালো। মাঝারদের বাড়ির সামনে ছোট্ট একটা সিসিটিভি ক্যামেরা আছে। টের পেল না হামজা। দূরের পোল থেকে সামান্য আলো আসছে। সে ফাঁকা রাস্তায় পায়াচারি শুরু করল। চিন্তা হচ্ছে খুব জয়ের জন্য। বাড়ির ভেতরে ঢোকার কোনো পথ খোলা নেই। জয় নিচে দাঁড়িয়ে ঘুরে ঘুরে প্রতিটা জানালায় কয়েকটা করে ঢিল ছুঁড়ে মারল। ঝন্টু সাহেব মাল খেয়ে মাতাল, তবু বকবক করতে করতে বেরিয়ে এলেন। জয় তখন বাড়ির পেছনের দিকের জানালায় ঢিল মারল। ঝন্টু সাহেব সেদিক গেলে জয় সামনের খোলা পথ দিয়ে বসার ঘরে ঢুকে সোফাতে বসল আরাম করে। দোতলার সিঁড়ি পেঁচানো এ বাড়ির। ঝন্টু সাহেব বকতে বকতে ফিরে এলেন কাউকে না পেয়ে। জয়কে দেখতেই পা ফসকে পড়ে যাবার মতো নিয়ন্ত্রণহীন হয়ে পড়লেন। জয় হাসল, আরে কাকা, আস্তে ধীরে আসেন, এই বয়সে দৌড়ঝাঁপ খারাপ। ঝন্টু ঢোক গিললেন। জয়, তুমি এত রাত্রিরে? কি ব্যাপার, কি হয়েছে? রাতে ঘুম হয় না কাকা, রোডে রোডে ঘুরি। আজ ঘুরতে ঘুরতে আপনার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম আত্মীয় মানুষ আপনি, দেখা না করে গেলে রাগটাক করবেন, মনে কষ্ট পাবেন। বসেন, দুটা দুঃখের কথা কই। জয় আলো জ্বালায়নি আজি। অধ অন্ধকার বসার ঘরটা, চোখ দুটো লাল উনার। দেখি বোঝা যাচ্ছিল মাথাটা আল খাচ্ছে, তবু বসলেন। জয় সোফার ওপর থেকে ল্যাপটপ টেবিলে রেখে ঘুরিয়ে দিয়ে বলল, আনলক করেন কাকা, মুভি টুভি দেখি দুই চাচা ভাতিজা বসে বসে। ভালো না আইডিয়াটা কাকা? ঝন্টু সাহেব বুঝতে পারছিলেন না কিছু, ভয়ে ওনার দম পড়ছে না ঠিকমতো। জয় একটা পেন ড্রাইভ কানেক্ট করল ল্যাপটপে। এরপর একটা সুন্দর পজিশনে ল্যাপটপটা রেখে খুব আয়েশ করে বসল জয়। তার চোখে মুখে যেন খুশি উপচে পড়ছে, ঠিক যেমন ছোট শিশুরা নতুন খেলনা পেলে উচ্ছ্বসিত হয় তেমন। ভিকটিমের চোখে তীব্র ভয় না দেখলে জয় মারার জোশটা পায় না। ঝন্টু সাহেবের ঘেমে যাওয়া ছটপটে চেহারাটা দেখে যা শান্তি লাগছিল জয়ের, সেটুকু চোখ বুজে প্রসন্ন হেসে শোষণ করল নিজের মাঝে সে। স্ক্রিনে ভিডিও চালু হয়ে গেছে। মাটির ওপর একটা ইটের খণ্ড পড়েছিল। জয় সেটাকে তাকে রেখে মাঝারের মুখটা থুবড়ে ফেলল সেটার ওপর, যেমন বাস্কেটে বল ঢোকায় প্লেয়াররা। মুখ ফেটে রক্ত বেরিয়ে এলো মাঝারের। নির্জন একটা জঙ্গলি জায়গা, দিনেও বোধহয় লোক যায় না। মাঝার রক্তাক্ত মুখ নিয়ে জয়ের দুটো পা আঁকড়ে ধরল। মারিস না আমায়, আমি কিচ্ছু করি নাই, পলাশ করছে যা করছে, আমি কিচ্ছু করি নাই। দর দর করে রক্ত পড়ছে মুখ দিয়ে।
জয় আরাম করে বসল সামনে মাঝারের। মুচকি হেসে নরম করে বলল, ধুর, করলেই বাকি, দোষের তো কিছু না। ওভাবে বলছিস কেন পাগল? স্বাভাবিক হ। মাঝার বিস্ফোরিত চোখে চেয়ে রইল। জয় কাঁধ চাপড়ে জিজ্ঞেস করল, পলাশ কোথায় রে মাঝার? আমি জানি না জয়, বিশ্বাস কর। তবু আবার জিজ্ঞেস করতে ইচ্ছা করতেছে, করি। পলাশ কোথায় রে মাঝার? শান্ত, শীতল, মহান নমনীয়তা জয়ের মুখে। একটুও রাগ নেই ওখানে, আর না উগ্রতা। মুচকি হাসছে ঠোঁট দুটো, চোখে কি যেন। মাঝারের মনে হচ্ছিল জয়ের সামনে পছন্দের খাবার রাখা হয়েছে, সেটা খাওয়ার আগে মানুষ যেমন খুশি থাকে, জয়ের মুখভঙ্গিটা ওরকম। বিভ্রান্ত হয়ে যাচ্ছিল। বলল, তাহলে ছেড়ে দিবি আমায়? হ্যাঁ, ওর খোঁজ দেয়া মাত্র মুক্ত করে দেব। মাঝার পলাশের সম্ভাব্য ঠিকানাটা বলল কোনো মতে। ভিডিওর এই পর্যায়ে জয় হাততালি দিয়ে উঠল। চমৎকার ভিডিওগ্রাফি না কাকা, কবিরের করা। ছেলেটা এত ভালো ক্যামেরাম্যান, ওর এক বোতল ব্র্যান্ডি পাওনা রইল আমার কাছে। আপনার ভালো লাগছে কাকা ভিডিওটা? হ্যাঁ, বাচ্চাদের মতো পা দুলিয়ে হাতে তালি দিল জয়। ঝন্টু সাহেব কখন জানি সোফা থেকে গড়িয়ে বসে জয়ের পা চেপে ধরবে তা। জয় তারা দিল, ধ্যাত, মনোযোগ দেন কাকা ভিডিওতে, আপনার জন্য আবার পেছাতে হবে ভিডিও। ঝন্টু সাহেব দেখাতে চাইছিলেন না। ছেলেকে এক জ্যান্ত রক্তখেকু পিশাচের সামনে দেখতে বাবাদের ভালো লাগে না। জয় উঠে দাঁড়িয়ে জোর করে উনার কপালের দুপাশে ধরে ভিডিওর দিকে মুখ ঘুরিয়ে রাখল। চোখ যাতে বুঝতে না পারে তাই দুই চোখের পাতা টেনে আঙুল চেপে ধরে রাখল। কবির ক্যামেরা কোথাও রেখে মাঝহারকে টান করে শুইয়ে পা দুটো চেপে ধরে আছে। জয় মাঝহারের দু হাতের উপর দুই পা প্রসারিত করে চেপে দাঁড়িয়েছিল। এবার এক হাত ছেগে বসল। পকেট থেকে একটা রুমাল বের করে সবটা মুখে গোজার সময় গালটা বোধহয় ফেড়ে গেল মাঝহারের। এরপর খ্যাচ করে একটা শব্দ। বাম হাতটা বাহু থেকে আলাদা হয়ে গেল, অথচ কোনো আওয়াজ হল না। বাম হাতটা কাটার পর কয়েকটা শিরা উপশিরার সাথে ঝুলছিল। জয় পা দিয়ে চেপে ধরে হ্যাচকা একটা টান মারল। ছিঁড়ে এলো হাতটা। বাঁধের ফুটো দিয়ে ছুটে আসা পানির মতো রক্তগুলো জয়ের সাদা লুঙ্গি ভেজাচ্ছিল। মাঝহারের চোখে যেন রক্ত উঠে গেছে, মৃত্যুসম যন্ত্রণা, অথচ চিৎকার করার উপায় নেই। জয় সামান্য হাসল। ক্ষমা করিস মাঝহার, তরুকে কথা দিয়েছি তো, নয়তো তোর সাথে আমার কোনো শত্রুতা নেই রে। তোকে কথা দিয়েছি মুক্ত করে দেব, কথা রাখছি। একটা কাঁচের শিশির মুখ খুলতে খুলতে আপন মনেই বিড়বিড় করল, জীবনে মেলা পাপ করছি, কিন্তু রেইপ করি নাই। করাটা বিষয়টা, কিন্তু আমার প্যানিক আছে, তাই এই পাপটা আমার হাত থেকে বেঁচে গেছে। মামাকে মুরসালিন আর আমার ঘরের শালি মিলে মেরেছে, আমি কিছুই মনে করিনি, কিছু বলিও নি এর বদলে ওদের। বলবো কেন? মামা তো আসলেই কাজটা ভালো করেছিল না, খারাপ কাজ একটা, তাই না বল? মাঝহারকে উলঙ্গ করে সবটুকু তরল ওর পুরুষাঙ্গের উপর একটু একটু করে রয়ে ঢালল। আগুনের ছোঁয়ায় পলিথিন যেমন ঝলসে গলে টপটপ করে পড়ে, ঠিক তেমন মাঝহারের বিশেষ মাংসপিণ্ডটুকু গলে গলে পড়ে গেল। আন্দাজ করা যায় তরলটুকু গাঢ় কোনো অ্যাসিড অথবা সেরকমই কোনো কেমিক্যালই হবে। এবং এরপর জয় খুব যত্নে দুই পা কাটল মাঝহারের, খুব দুঃখ কষাইয়ের মতো। কবিরের বমি পেয়ে যাচ্ছিল, পেটে পাক গুলিয়ে আসছিল, কেমন মাথা ঝিমঝিমে অবস্থা। সে কখনো মর্গে মৃতদেহ কাটাও দেখেনি, আজ জীবিত দেহের ব্যবচ্ছেদ দেখতে হলো জয়ের বদৌলতে। মাঝহারের দেহটা ততক্ষণে হয়ে এসেছে, রাত ৩টে পেরিয়ে গেছে। মাথাটা কেটে নিয়ে দেহটা একটু দূরে পুকুরে ফেলে এসে করে বস্তায় ভরে নিল জয়। আফসোসে মুখ ছোট হয়ে এসেছিল জয়ের, শুধু মনে হচ্ছিল মাঝহার বোধহয় সুখে মরে গেছে, খুব তাড়াতাড়ি যেন। রাগ হচ্ছিল এখন জয়ের। তবু আর কি করার, মানুষের জীবন একটাই, আর তো সম্ভব না মাঝহারকে আবার তুলে মারা। যথাসম্ভব প্রমাণ লুকিয়ে মূল গোরস্থানের দিকে চলল। ভিডিও শেষ। ঝন্টু সাহেবকে দাঁত চেপে সবটুকু দেখতে হয়েছে, চোখ দিয়ে পানি পড়ছে ওনার। জয় পেনড্রাইভ খুলে পকেটে রেখে সুন্দর হাসল। ভালো লেগেছে তো কাকা, স্পেশালি আপনার জন্য এত পরিশ্রম করে ভিডিওটা বানিয়েছি। ঝন্টুকে সাহেবকে মারতে খুব একটা খাটুনি করল না জয়, কেউ নেমে আসলো না এতক্ষণেও। বাসায় লোক থাকে না, মাঝহারের মা শ্বাসকষ্টের রোগী, ইনহেলার টেনে ঘুমের ওষুধ খেয়ে শুয়ে পড়েন, আর কেউ নেই বাসায়। জয় সোফার কুশন দিয়ে মুখটা চেপে ধরে ব্লেড দিয়ে আস্তে আস্তে গলাটা কাটল। এভাবেই তরুর গলা কাটা হয়েছিল। জয়ের ধারণা কাজটা তরুর বেহুশির সময় করা, খুব নিখুঁত সরল রেখায় কাটা হয়েছিল, একটুও এদিক ওদিক হয়েছিল না। জয় চেষ্টা করল পলাশকে ফলো করতে, কিন্তু হলো না। ঝন্টু সাহেব খুব ছটফট করছিলেন, একে বেঁকে গেল। কোথাও কোথাও হাতের অনিয়ন্ত্রণে ব্লেড বেশি গেথে গিয়ে ভেতরের শ্বাসনালী অবধি কেটে ফেলল। জয় বেরিয়ে এলো আস্তে করে। তখনও গলাকাটা মুরগির মতো হাত পা আঁচড়াচ্ছেন ঝন্টু সাহেব। রুহ বেরোতে একটু সময় লাগবে, দেহের রক্ত সবটুকু বের হওয়া অবধি ছটফট করবেন তিনি, মৃত্যু যন্ত্রণায়। জয়ের খুব ইচ্ছে করছিল দাঁড়িয়ে থেকে তৃপ্তিদায়ক দৃশ্যটা দেখার, কিন্তু ঝুঁকি নেওয়া যাবে না। বাড়ির পিছনের প্রাচীর টপকে বেরিয়ে এলো। লুঙ্গিতে চিরচিরে রক্তের ছিটা এসে লেগেছে। লুঙ্গিতে ফের কাঁচা মেরে গলার গামছাটা দিয়ে লুঙ্গির মতো বাঁধল কোমরে। সাবধানতার মার নেই, পলাশ জেলাতেই আছে, ওকে কোনোভাবেই পুলিশের হাতে পড়তে দেয়া যাবে না। পুলিশের কাছে অর্ডার আছে পলাশকে পাওয়া মাত্র ক্রসফায়ারে দেওয়ার, তা হতে দেয়া যায় না। জ্বর একটু কমলেই পলাশকে পুলিশের হাত থেকে বাঁচাতে বেরিয়ে যেতে হবে। রাত 1:30টার দিকে অন্তু ঘরে এলো।
জয় উপুর হয়ে শুয়ে আছে, ফিরে তাকালো না। খাটের হেডবোর্ডের উপর রাখা মদের বোতলের নখ বাজাতে বাজাতে ষষ্ঠ সিগারেটটায় টান দিল। দরজা আটকানোর শব্দেও ফিরে তাকালো না। অন্তু আস্তে আস্তে হেঁটে গিয়ে বিছানায় বসল জয়ের পাশে। কিছুক্ষণ চুপচাপ উগ্র উদাস পুরুষটিকে পরখ করে অদ্ভুত স্বরে বলল, মায়ার মানুষ ফাঁকি দিয়ে খুব ভেতর পড়ে জয় আমির। জয় তাকালো, লাল হয়ে থাকা চোখের অদ্ভুত দৃষ্টি সে চিত হয়ে পাশ ফিরল। অন্তু বলল, আমার বাপটাও তরুর মতো ফাঁকিবাজ ছিল জানেন। সব আগুন নিজেরা শুষে আমাদের শীতলতা দিতেই জীবনে আসে এইসব ফাঁকিবাজেরা। আব্বু আমায় কতদিন অন্তু বলে ডাকে না। অন্তু একদৃষ্টে জয়ের চোখে চোখ রেখে কথা বলছিল। জয় উঠে হেডবোর্ডে বালিশ ঠেকিয়ে হেলান দিয়ে তাকিয়ে রইল। অন্তু বলল, অথচ তার অর্ধেক জীবন তার নিজের ছেলে নিয়েছে, বাকিটা আমি পূর্ণ করে দিয়েছি। জয় হাসল, নোপ, দিস ইজ নট ফেয়ার ঘরওয়ালি, তুমি আমার নাম নিতে ভুলে গেছ, ভাগে আমিও আছি। স্লান হাসল অন্তু, ও তাই নাকি? জি জি ম্যাডাম। আপনি কবে থেকে পাপ স্বীকার করতে শুরু করলেন? চিরগালি করি। লম্বা টান দিল, ধোঁয়ায় ভরে উঠল নাকমুখ। সে তো ভাব হিসেবে, তাতে এক ফোঁটাও আফসোস থাকে না, থাকে ভনিতা। জয় হাসল, যথার্থই বলেছেন উকিল ম্যাডাম। অন্তুর গলাটা অদ্ভুত দৃঢ় হল, চোখে চোখ মিলিয়ে কেমন করে যেন বলল, ফিরে আসুন। ঠাই নেই? ঠাই দরকার আপনার? দরকার ছিল। ঠাই থাকলে খারাপ হতেন না? আমি বলেছি তোমায়, আমার খারাপ হবার কোনো কারণ নেই। আমি খারাপ, তাই আমি খারাপ। তাহলে ঠাইয়ের কথা বললেন কেন? জয় দুষ্টু রসিক হাসল, তবু তাসলান। আচ্ছা, ঠাই তুমি হয়ে যাও। অন্তু বিদ্রুপের হাসি হাসল, আমি আমি নিজেই তো এক নড়বড়ে এক খুঁটি। আপনাকে সামলাতে গিয়ে বড়জোর উপরে যাব, আর তারপর আপনাকে নিয়ে পড়ব। তুমি আমার ওপর আর আমি তোমার ওপর ভর করলে তো দুজনেই দাঁড়িয়ে থাকতে পারি, কি বলো? চোখ মারল জয়। অন্তু সামান্য চোখ বুজে দৃঢ়চিত্তে মাথা নাড়ে, পারি না। জয় অন্তুর দিকে তাকিয়ে থেকেই বোতলটা তুলে নিল। অন্তু তা কেড়ে নিল। খবরদার, আজ নয়, একটু গিলতে দাও। আজ অন্তত নয়, আমি কথা বলছি। সেজন্য একটু দাও, অল্প খাবো। সেজন্য তুমি আর আমার সাথে কথা বলো না সচরাচর, মানে আমার অভ্যেস নেই। আজ বলছো, অস্বাভাবিক লাগছে। একটু খেতে দাও আজ। অন্তু বোতলটা ঝেড়ে মেঝেতে ছুঁড়ে মারল। কাচের বোতলটা আওয়াজ তুলে ঝনঝন করে ভেঙে খান খান হয়ে যায়। জয় চোখ বুজেটা অনুভব করে, তার মুখে তৃপ্তির হাসি ফুটে ওঠে। উফ, শালা কাচ ভাঙার আওয়াজ এত সুন্দর হয় কেন? এত ভাল লাগে, ফাকিং লাভ দিস। অন্তু তাচ্ছিল্য করে হাসে, হৃদয় ভাঙার আওয়াজ এর চেয়েও ভালো লাগে আপনার। আর জানেন, অধিকাংশ সময় হৃদয়কে কাচের সাথে তুলনা করা হয়। জয় কথা বলল না, মাঝে মধ্যেই কেমন ভদ্রলোকের মতো আচরণ করে। শুদ্ধ বাংলায় কথা বলা, মিষ্টি হাসা, নরম আচরণ। অন্তু যেন আনমনা স্বরে বলল, আমি তো একসময় বেশ আদর্শবতী ছিলাম। জয় আর চোখে চোখ তুলল, ছিলাম নাকি? ছিলে তো। ও হ্যাঁ, ছিলাম বোধহয়। সেসব সেই কবেকার কথা, ভুলেই গেছি। অদ্ভুত হাসল অন্তু। মাঝে মধ্যে মনে হয় কি জানেন, যদি আমাদের বিয়েটা হুটহাট তামাশাবিহীন হয়ে যেত, মানে অন্য কোনোভাবে হয়ে যেত, আপনি যেমনই ছিলেন, আমি হয়তো মাফ করে দিতাম। তারপর নিজের আদর্শ দিয়ে আপনাকে হয়তো ভালো জয় আমির করে তুলতাম। খুব সিনেম্যাটিক চিন্তা, তাই না? হেসে মাথা নাড়ল জয়, খুব সিনেম্যাটিক। অন্তু পূর্ণ দৃষ্টিতে তাকালো। জয় বলল, এরপর? অন্তু হেসে মাথায় নামায়, অথচ আমি আপনাকে ক্ষমা তো দূর, শাস্তি না দিয়ে আমি মরেও শান্তি পাব না। আশ্বাস, ইস, যদি অমন না হতো। জয় দুধারে মাথা নাড়ে, পারতে না ঘরওয়ালি? পারতাম না, পারতে না। অন্তু চুপচাপ তাকিয়ে রইল। জয় কিছু বলবে, এই লোক নিজের ব্যাপারে একটা কথা বলতে যা ফুটেজ খায়। অনেকটা সময় দিতে হয়, চুপচাপ তা শোনার জন্য অপেক্ষা করতে হয়, তবে সামান্য বলে। আর মাঝখানে একটা শব্দ উচ্চারণ করলে চোখের পলকে প্রসঙ্গ বদলানোই যা চমকপ্রদ দক্ষতা। জয় সিগারেট শেষ করল, একটু সোজা হয়ে বসল। এরপর বলল, কুমোর কারা বলো তো? যারা মাটির জিনিসপত্র বানায়। ব্রিলিয়েন্ট। ওরা একদল ভালো কারিগর। জানো ওরা মাটির জিনিসপত্র কিভাবে বানায়? অন্তু চুপ রইল। জয় বলল, প্রথমে কাঁচা মাটি মাখানো হয়, কাঁচা নরম মাটি কিন্তু। এরপর হাতের কারিগরিতে যেমন ইচ্ছা আকৃতি দেওয়া হয়, হতে পারে সেটা ফুলদানি, থালাবাটি অথবা র্যান্ডম কিছু। এরপর শুকানো হয় সেগুলোকে। এখানেই শেষ হলে ঠিক ছিল। কেমন করে হাসল জয়, মাগার এখানেই শেষ না। তারপর সেই শুকনো জিনিসগুলোকে আগুনে ফেলে দেওয়া হয়। কাঁচা মাটির তৈরি ওই জিনিসগুলো আগুনে পুড়তে 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 একসময় লাল টকটকা কঠিন মাটির পাত্র হিসেবে তৈরি হয়।
তখন তুমি বড়জোর ওগুলোকে আঁচড়ে ভেঙে ফেলতে পারবে। ওতে আর হাজার পানি ঢাললেও তা আগের সেই কাঁচা নরম মাটিতে পরিণত হবে না ঘরবালি, যাকে তুমি আবার হাতে মাখিয়ে নতুন আকৃতি দিয়ে নতুন জিনিস বানাতে পারো। অন্তু ভ্রুটা সন্তর্পণে কুঁচকে ফেলল। জয় হাসল। আমি যখন কাঁচা মাতি ছিলাম, বালক জয় আমির, নরম ভীতু এক ছোট্ট ছেলে, তখন আমাকে গড়া হয়েছে এই জয় আমিরের আকৃতিতে। এরপর আগুনে ফেলে দেয়া হয়েছে। আমি বছরের পর বছর পুড়েছি। এরপর এই শক্ত কঠিন লাল মাটির জয় আমির তৈরি হয়েছে। তাকে তুমি বড়জোর আঘাত করে ভেঙে টুকরো থেকে আরও ছোট টুকরোতে পরিণত করতে পারবে। কিন্তু হাজার তোমার আদর্শের পানি আমার উপর পড়লেও আমি আর সেই আগের কাঁচা জয় আমিরে কনভার্ট হব না, যাকে তুমি ইচ্ছেমতো শেপ দিয়ে সাজাতে পারো। অন্তু অবাক হয়ে তাকিয়ে রইল। বুকের ওঠানামা দ্রুত হচ্ছিল। জয়ের ঠোঁটে সামান্য হাসি। সে সিগারেট ধরালো আরাম করে। খোলা প্যাকেটের শেষ সিগারেটটা ঠোঁটে গুজে লাইটার জ্বালিয়ে ধোঁয়া ছাড়ল। এরপর চট করে অন্তুর কোলের ওপর মাথা রেখে শুয়ে পড়ল। গাটা তখনও গরম ভীষণ। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। আরও এইরকম নিত্য নতুন গল্প বা উপন্যাস পেতে তাকদির ইসলামিক টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের পর্বটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও দেখা হবে পরের কোনো পর্বে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।